ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে টপিকটা হবে আজকে, যে টপিকটা হচ্ছে স্টেট ট্রানজাকশন। এটাতে বেসিক্যালি হচ্ছে আপনাদের যে টেস্টিং এর জন্য বিভিন্ন আচ্ছা, টেস্টিং এর জন্য না, আমাদের হচ্ছে বিভিন্ন একটা সফটওয়্যারের মধ্যে বিভিন্ন বাটন ক্লিক করার পরে এক একটা স্টেটে বা এক একটা মানে এক একটা জিনিস যে আসার কথা ওটা যে আসতেছে নাকি না এটা এনশিওর করার জন্য স্টেট ট্রানজাকশন আর কি ইউজ করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখলেই বুঝবেন। এক্সাম্পলটা হচ্ছে আপনার হচ্ছে একটা লগইন পেজে ধরেন, হ্যাঁ, একটা লগইন পেজে যদি আপনি হচ্ছে ধরেন, সেটাতে কি হয়, একটা ফার্স্টে আপনি স্টার্ট করলেন, ওই স্টার্ট করার পরে একটাতে হচ্ছে বাটন থাকবে, লগইন বাটনের জন্য আপনাদের একটা বাটন থাকবে ক্লিক করার জন্য। ওই ওয়েবসাইটের আর কি লগইন যে পেজটা আসার জন্য ওখানে একটা বাটন ক্লিক করতে হবে না, লগইন পেজে আসার জন্য ওই বাটনটা ক্লিক করলেন, ওটা ধরেন হচ্ছে স্টার্ট, ঠিক আছে, এর থেকে স্টার্ট হইলো। তারপর আপনি কি করলেন, ফার্স্ট অ্যাটেম্প্ট দিলেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে, তো আইদার ওটা কারেক্ট হবে নাহলে ইনকারেক্ট হবে, তাই না? সো যদি কারেক্ট হয় তাহলে কি হবে, আপনি অ্যাক্সেস করে ফেলবেন। আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ফার্স্টে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন পেজে যাওয়ার জন্য আগে ওখানে যে কোনো লগ ইনের যে একটা বাটন থাকবে ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? লগ ইন পেজে আসলেন, এখন লগ ইন পেজে আসার পরে আপনি হচ্ছে ওটাতে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে? ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আপনি দিলেন, এখন ওটা যদি কারেক্ট হয় তাহলে কি আপনার অ্যাক্সেস গ্যারান্টিড হয়ে যাবে, হ্যাঁ, গ্র্যান্টেড হয়ে যাবে। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় তাহলে হচ্ছে ওটা ইনকারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি ইনকারেক্ট হয়ে যায় তখন কি করবেন? ইনকারেক্ট হয়ে গেলে আপনি আবার ট্রাই করলেন, সেকেন্ড ট্রাই দিলেন, সেকেন্ড ট্রাই করার পরে যদি আবারও সেম জিনিস হতে পারে, আদার কারেক্ট হবে নাহলে ইনকারেক্ট হবে। কারেক্ট হয়ে গেলে তো হয়েই গেল, এখানে যে শেষই হয়ে গেল। কিন্তু ইনকারেক্ট হইলে আপনার কি আবার আরেকটা অ্যাটেম্প্ট করলেন, ধরেন আবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন। তো এখন দেওয়ার পরে কি হচ্ছে, এখন হচ্ছে কারেক্ট হলে আবার ওই যে অ্যাক্সেস গ্যারান্টিড, কিন্তু এইবার আপনি কি বলছেন যে ৩ টা অ্যাটেম্প্টের পরে আর অ্যাটেম্প্ট করতে পারবেন না। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আর কি রুল ধরেন, ঠিক আছে? যে আপনার ৩ বার অ্যাটেম্প্ট করার পরে ওটা আর অ্যাটেম্প্ট করতে পারবেন না। তো এক্ষেত্রে কি হয়েছে দেখেন, এক্ষেত্রে হচ্ছে আপনাদের থার্ড ট্রাইতে যদি ইনকারেক্ট পিন হয় তখন কি হয়েছে, অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার স্টেট ডায়াগ্রামটা বেসিক্যালি আঁকতে হবে, যে একটার পর একটা স্টেটে যে যাচ্ছে এটার জন্য কি হচ্ছে, ঠিক আছে? আর এই যে স্টেট গুলো আছে না, এগুলো কিন্তু আপনাকে বলেই দিবে যে এই স্টেট থেকে এই স্টেটে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা টার্মিনোলজি গুলো একটু দেখি, ঠিক আছে? টার্মিনোলজি গুলো হচ্ছে এগুলা তো বুঝতে পারতেছেন, রেক্ট্যাঙ্গেলে যেগুলো আছে এগুলা মানে, সরি, এই বড় বড় রেক্ট্যাঙ্গেল যেগুলো আছে এগুলা সব কি স্টেট বলতেছে, বিভিন্ন স্টেট বলতেছে। এটা হচ্ছে দুইটা স্টেটের মাঝে মধ্যে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে? এটা তো বুঝতেই পারতেছেন দুইটা স্টেটের মধ্যে ট্রানজাকশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ট্রানজাকশনের যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল লিখছে না, এগুলা কি, এগুলা হচ্ছে অ্যাকশন বলা যায়, ঠিক আছে? কোন কি অ্যাকশনটা হইতেছে, এই ট্রানজাকশনের মাঝে কি অ্যাকশনটা হইতেছে, এইটাই হচ্ছে এই, এটাকে বলতেছে মানে এই দুইটা ট্রানজাকশনের মাঝে কি হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন বলতেছে, ঠিক আছে? এতটুকু আপনাদের এখান থেকে বোঝা লাগবে, ঠিক আছে? এখন আপনাদের কোয়েশ্চেনটা কেমন থাকবে আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আর একটা টেবিলটা একটু দেখাইনি, এখানে সিম্পল টেবিলটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট স্টেট কি, স্টেট ওয়ান হচ্ছে কি স্টার্ট, হ্যাঁ, স্টার্টের জন্য যদি কারেক্ট হইতো, তারপরে স্টার্টের পরে ভুল লেখছে। আচ্ছা, এটা তো এখানে হওয়ার কথা না। ফার্স্ট স্টেটের পরে অলওয়েজ নেক্সট স্টেটে হচ্ছে আপনাদের কিসে যাবে, স্টার্ট টু তে যাবে, কারণ এখানে ইনকারেক্ট হওয়ার কথা নেই, ঠিক আছে? ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের ইয়েটা হবে, কারেক্ট ইনকারেক্ট আসবে। তো ফার্স্ট অ্যাটেম্পটে যদি আপনার ইনকারেক্ট আসে তাহলে স্টেট ফাইভ যেটা হচ্ছে এই যে অ্যাক্সেস গ্যারান্টিতে যাবে, সরি, কারেক্ট হলে অ্যাক্সেস গ্যারান্টিতে হবে, না হলে স্টেট থ্রিতে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইতে, ঠিক আছে? সিমিলারলি সেকেন্ড থার্ড স্টেটে আপনি যদি কারেক্ট পিন দেন, এই যে অ্যাক্সেস গ্র্যান্টেড এই স্টেটে যাবে, আর না হলে হচ্ছে আপনাদের ইনকারেক্ট পিনের যে স্টেট ওটাতে যাবে, ঠিক আছে? আর থার্ড অ্যাটেম্পটেও বুঝতে পারতেছেন সেমই হবে। আর অ্যাক্সেস গ্যারান্টিড হইলে কি হবে, কোনো আর কোনো স্টেটই যাবে না, সো এখানে ব্ল্যাঙ্ক রাখতেছে, ঠিক আছে? এই উপরে এগুলো ব্ল্যাঙ্কই হওয়ার কথা। ওকে, তারপরে হচ্ছে অ্যাক্সেস অ্যাকাউন্ট ব্লকড হইলে এই স্টেট থেকেও কোনো স্টেটে যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে এই এই প্রশ্নের এটাই হচ্ছে আপনাদের মেইনলি আর কি কন্ডিশন ছিল, একটু কিছু। স্যার এখানে হচ্ছে স্টেট 5 কোনটা? স্টেট ফাইভ হচ্ছে এই যে অ্যাক্সেস গ্র্যান্টেড, যেটা এটাতে যাচ্ছে, মানে কারেক্ট পিন হইলে অ্যাক্সেস গ্র্যান্ট করতেছে না, সো এই জন্য স্টেট ফাইভে যাচ্ছে, বুঝছেন? এখানে ব্ল্যাঙ্ক স্যার হওয়ার কথা। স্টার্ট এর পরে মানে কোন স্টেপে যাবে? স্টার্ট এর পরে তো ফার্স্ট ট্রাই করবে না, তাহলে হ্যাঁ কারেক্ট পিনে কিভাবে সরাসরি যাবে?
এই জন্যই তো এটা বললাম যে এটা হবে না আর কি, এটাই বললাম তো যে এটা হচ্ছে ভুল লিখছে এখানে। ঠিক আছে, ফার্স্ট অ্যাটেম্প থেকে ফার্স্ট যদি কারেক্ট হয় তাহলে হচ্ছে S5, আর যদি ইনকারেক্ট হয় তাহলে S3 তে যাবে। বুঝছেন? এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হবে এটাতে, আর এটাতে ব্ল্যাঙ্ক হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা গেল। এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পলে আসি। এই এটা তো একদম নর্মাল এক্সাম্পল, একদম বেসিকটা। আপনাদের কোয়েশ্চেনে কিভাবে কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে, মানে সরি মিডে কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে ওটার একটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে এইটা। ঠিক আছে, আপনাদের টপিককে ইন অ্যান অনলাইন শপিং সিস্টেম দ্য অর্ডার প্রসেস ফলোজ আ সিরিজ অফ স্টেটস ফ্রম দ্য টাইম অফ আ কাস্টমার প্লেসেস অন অর্ডার টু দ্য ফাইনাল ডেলিভারি টু অর রিটার্ন। ঠিক আছে, সো আপনাদের বলতেছে যে একটা অনলাইন শপিং সিস্টেম, এটার মধ্যে কি কি হচ্ছে, কোন স্টেজে যাচ্ছে, এইরকম একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তো ফার্স্টে কি বলে দেখেন, initially when a customer adds items to the cart and confirms the purchase the order enters the order placed state। তো এখানে বুঝতে পারতেছেন ফার্স্টে কিসে থাকবে, স্টার্ট স্টেজে থাকবে। স্টার্ট স্টেজ থেকে কি বলছে, যখন হচ্ছে একটা কাস্টমার অ্যাড আইটেম করতেছে শপিং কার্টে এন্ড কনফার্মস দ্য পারচেজ, তখন কি আপনি স্টার্ট সরি অর্ডার প্লেসড স্টেজে যাচ্ছেন। তো এই ডায়াগ্রামটা আমরা আঁকারই চেষ্টা করি, দেখি পারি নাকি আঁকতে। ঠিক আছে, একটা স্টেট নিলাম, এটা হচ্ছে স্টার্ট স্টেট। তারপরে হচ্ছে আরেকটা স্টেট নিলাম যেটা হচ্ছে অর্ডার প্লেস স্টেট হবে। ঠিক আছে, অর্ডার প্লেস প্লেসড, হ্যাঁ অর্ডার প্লেস। ঠিক আছে, এটার এই দুটা কি হচ্ছে একটা স্টেট থেকে একটা স্টেট যাচ্ছে। ঠিক আছে, এখন এইটার হচ্ছে অ্যাকশন গুলা, এই অ্যাকশন গুলা আপনার মাঝে লিখার চেয়ে আমরা কি করব, এটা একটা টেবিলের মধ্যে লিখবো। ঠিক আছে, অ্যাকশন এখানে লিখবো না। টেবিল কোথায় লিখবো, এই যে এখানে এরকম একটা টেবিল ইউজ করে এখানে লিখবো। ঠিক আছে, বুঝতে পারছি, আমরা হচ্ছে এখানে একটা টেবিল ইউজ করে ওখানে লিখবো। আমরা হচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে এই অ্যাকশন গুলা লিখবো না। ওই যে যেমন এই স্টেটের মধ্যে লিখছে না, এই অ্যাকশন গুলা কারেক্ট পিন ইনকারেক্ট পিন এগুলো তো অ্যাকশন। ঠিক আছে, এখানে যেমন এটা এখানে লিখছে ডায়াগ্রামের ভিতরে লিখছে, আমরা এটা ডায়াগ্রামের ভিতরে লিখবো না, আমরা হচ্ছে আলাদা এই টেবিলের মধ্যে লিখবো। ঠিক আছে, আচ্ছা, স্টার্ট স্টেট থেকে অর্ডার প্লেস স্টেটে গেলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরেন আরেকটা তে যাব, দাঁড়ান ওটাতে যাই আগে, কোয়েশ্চেনটা কই দেখি। হুম, আচ্ছা, অর্ডার প্লেসড স্টেটে আমরা গেলাম, এখানে বলছি যে অর্ডার প্লেস স্টেটে গেছি। ঠিক আছে, ইফ দ্য পেমেন্ট ইজ ইয়েট টু বি মেড দ্য স্টেটাস চেঞ্জেস টু পেমেন্ট পেন্ডিং। তাহলে এখন যখন পেন্ডিং মানে পেমেন্ট অর্ডারটা প্লেস করার পরে হচ্ছে যখন পেমেন্ট করা হবে না, কারণ অর্ডার প্লেস করার সাথে সাথে তো আর পেমেন্ট হবে না, তো পেমেন্ট পেন্ডিং স্টেটেও কিন্তু কিছুক্ষণের জন্য থাকবে। তো আমরা দেই এই যে এখানে হচ্ছে কি লিখবো, পেমেন্ট পেন্ডিং নামে একটা স্টেটে চলে আসলাম। ঠিক আছে, তো এটাও আমরা হচ্ছে লিখলাম, এখানে গেলাম। ওকে, এরপর হচ্ছে আমরা once the customer completes the payment successfully the order moves to payment confirmed state। তাহলে এটা থেকে বুঝতেছেন যখন পেমেন্ট পেন্ডিং ছিল তারপর যদি পেমেন্ট হয়ে যায় তাহলে কোন স্টেটে যাবে, পেমেন্ট পেন্ডিং স্টেটে যাবে, পেমেন্ট কনফার্মড স্টেটে যাবে। ঠিক আছে, কই? উম, কি বলছে, once the customer completes the payment successfully the order moves to the payment confirmed, হ্যাঁ পেমেন্ট কনফার্মড স্টেটে যাবে। ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে কি বলছে দেখি, তারপরে পেমেন্ট কনফার্ম স্টেটে গেল। ওকে, আফটার কনফার্মেশন দ্য অর্ডার ইজ প্রসেসড এন্ড দেন শিপড এন্টারিং দ্য অর্ডার শিপড স্টেট। আচ্ছা, এখন অর্ডার শিপড স্টেটে যাই আমরা। বলছে পেমেন্ট কনফার্ম হওয়ার পরে বলছে যে অর্ডার শিপড ইয়েতে গেছে। আচ্ছা, এখানে নিচেই লিখি। ঠিক আছে, এখানে যাচ্ছে অর্ডার শিপড স্টেটে গেছে। ঠিক আছে, এরপরে দেখি কি বলে, upon reaching the customer the status is updated to order delivered। আচ্ছা, এরপরে হচ্ছে অর্ডার ডেলিভার্ড হয়ে গেছে লিখলাম।
অর্ডার ডেলিভার্ড, ঠিক আছে, এখানে গেছেন। এরপরে কোয়েশ্চেন কি আছে, however if the customer decides to cancel the order before making a payment the order enters the order cancel state। আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে একটু ডিফারেন্ট জিনিসটা কি আছে, however if the customer decides to cancel the order before making a payment, তার মানে আপনার এই যে মাঝখানে যে আমরা কয়েকটা স্টেটে গেলাম, পেমেন্ট কিন্তু হয়ে গেছে এইসব স্টেটে, এই যে পেমেন্ট কনফার্ম স্টেটে কিন্তু পেমেন্ট হয়ে গেছে, কিন্তু এখানে বলছে যে পেমেন্ট হওয়ার আগেই যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয় তখন কিসে যাবে, if the customer chooses to return the product after the, আচ্ছা না এখানে না, however if the customer decides to cancel the order before making the payment the order enters the order cancel state, ঠিক আছে। তার মানে আমরা এখানে দেখে বুঝতেছি যে আমাদের হচ্ছে পেমেন্ট কনফার্ম এই মোডে যায়নি, এখন এই স্টেটে এখনো যায়নি, ঠিক আছে, কিন্তু আমাদের কি পেমেন্ট পেন্ডিং মোড স্টেটে গেছে কারণ অর্ডার প্লেস করছে কিন্তু পেমেন্ট এখনো করে নাই, তো তখন হচ্ছে পেমেন্ট ক্যান্সেলডে চলে যাবে। তো আমরা এখানে দেই পেমেন্ট ক্যান্সেলড, পেমেন্ট ক্যান্সেলড, ঠিক আছে, দিলাম। আচ্ছা পেমেন্ট ক্যান্সেল স্টেটে দিলাম। এরপরে কি বলছে দেখি, additionally if the customer chooses to return the product after it has been delivered the order status changes to order returned। ডেলিভার হওয়ার পরে যদি ওটা চায় রিটার্ন করতে তাহলে কি হবে, আপনার অর্ডার ডেলিভার্ড এর পরে একটা দেব, সেটা হচ্ছে অর্ডার স্টেটাস, অর্ডার হচ্ছে রিটার্ন, সরি রিটার্ন, আচ্ছা হ্যাঁ অর্ডার রিটার্ন। আচ্ছা সো এটা হইলো, এখন এটার মধ্যে একটা টুইস্ট আছে, এখানে টুইস্টটা কি হচ্ছে দেখেন, যদি আপনি কাস্টমাররা চেঞ্জ করতে চায় মানে যদি অর্ডারটা রিটার্ন করতে চায় শুধুমাত্র তখনই যাবে, কিন্তু যদি না রিটার্ন করতে চায়, কিন্তু আপনি যদি এখন এই ইয়েটা দেখেন, এই ডায়াগ্রামটা দেখেন, এটার কিন্তু অর্ডার ডেলিভার্ড এর পরে অলওয়েজ অর্ডার রিটার্নই আসবে, এটা কি হওয়া যাবে, হওয়া যাবে না, ঠিক আছে। তো এখানের জন্য আপনাদের একটা জিনিস করতে হবে, আপনাদের এই যে এখান থেকে আরেকটা স্টেট বের করে আপনি ইউজ করে দিবেন যে এটার পরে এন্ড, ঠিক আছে। তারপর এটা একটু, হ্যাঁ একটু করলেই হবে, এই যে ঠিক আছে, দিস সিকোয়েন্স এনশিওরস দ্যাট অর্ডার, আচ্ছা সো এখানে বুঝতে পারছেন তো এন্ড কেন করছি একটা এক্সট্রা জায়গা নিয়ে, কারণ হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম না যে অর্ডার ডেলিভার্ড হওয়ার পরেই কি অর্ডার অলওয়েজ কি রিটার্ন হবে, না অর্ডার অলওয়েজ রিটার্ন হবে না। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে যদি রিটার্ন না করে তাহলে হচ্ছে আমরা এন্ড স্টেটে হচ্ছে কি করব, আনবো না এটাকে, ঠিক আছে, সরি তাহলে এটাকে অর্ডার রিটার্ন আনবো না, এন্ড স্টেটে নিয়ে যাব, তখন হচ্ছে আমাদের অর্ডারটা আর কি ট্র্যাক আর কি রাখা হবে, ঠিক আছে। এখন আমরা এটাই তো জাস্ট ডায়াগ্রামটা হইলো, হ্যাঁ এখন আমরা যে মাঝখানে যে অ্যাকশন গুলো এগুলো যে লিখলাম না ওটা আমরা দেখি কি হইতেছে, ঠিক আছে। অ্যাকশনে আমরা যদি যাই দেখেন অর্ডার প্লেসড এর পরে কি হচ্ছে, অর্ডার প্লেসের জন্য একটা অ্যাকশন হবে যে কাস্টমার অ্যাডস দ্য আইটেম টু কার্ট এন্ড প্লেসেস দ্য অর্ডার, ঠিক আছে। এই যে মানুষ adds the item to the cart and or confirms the purchase and order enters the order state, কি বলে অর্ডার প্লেস স্টেটে গেছে, ঠিক আছে এটার জন্য। তারপর হচ্ছে নেক্সট স্টেটে কোথায় যাবে, পেমেন্ট পেন্ডিং এ যাবে। সিমিলারলি পেমেন্ট পেন্ডিং এর জন্য কি কি হয়েছিল, অ্যাকশন কি হয়েছিল, অর্ডার কাস্টমার মেক্স দ্য পেমেন্ট, তাহলে হচ্ছে কি হবে কনফার্ম পেমেন্টে যাবে। তারপরে হচ্ছে পেমেন্ট কনফার্ম এর পরে অর্ডার যদি প্রসেস এন্ড শিফট হয়ে যায় তাহলে অর্ডার শিফটে যাবে, তারপরে ডেলিভার্ড হয়ে গেলে অর্ডার ডেলিভার্ডে যাবে, এটা তো বুঝতেই পারতেছেন, ঠিক আছে। এক্সপেক্টেড রেজাল্ট এটা তো বুঝতেছেন যে ট্রানজেকশন কোথায়, এই যে এখন ছিল অর্ডার প্লেসে, তারপর ট্রানজেকশন টু পেমেন্ট পেন্ডিং এ গেছে, এটুকু তো বুঝতে পারতেছেন, ঠিক আছে না। এই যে এখানে যে স্টেট গুলো আমাদের লিখা, স্টেটের মাঝে মাঝে যে কেন ট্রানজাকশন গুলো হচ্ছিল এটা আমরা স্যার জি বলেন। স্যার এখানে এই যে পেমেন্ট পেন্ডিং এর পর যদি ক্যান্সেল হয়ে যায় তখনও তো এন্ড হবে না? ক্যান্সেল হওয়ার পরে এন্ড কিন্তু হয়ে যাচ্ছে, এটা তো আমরা জানি যে এখানে এন্ড হয়ে যাচ্ছে, কারণ এটার পরে আর কোথাও যাওয়ার ওয়ে নাই, এন্ডই হয়ে হয়ে যাবে, বুঝছেন। কিন্তু এই ক্ষেত্রে কেন হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে অর্ডার রিটার্নডে যাইতে পারে, হ্যাঁ। সো অর্ডার রিটার্নডে যাইতে পারে এজন্য হচ্ছে আমরা কি লিখছি, অর্ডার রিটার্নে যদি না যায় তখন এন্ড হয়ে যাবে, শুধুমাত্র ওই জন্য, বুঝছেন। কিন্তু পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলে তো ওটা তো অলরেডি এন্ড হয়েই যাচ্ছে, এটা তো আর কোনো ওয়ে নাই যে মানে আর কোনো যাওয়ার জায়গা নেই,
বুঝছেন? এইজন্য হচ্ছে আমরা ওখানে এন্ড লিখি নাই। এটাই। ঠিক আছে? জি। আচ্ছা। সো বেসিক্যালি এটাই স্টেট ট্রানজাকশন পুরো এরকমই থাকবে। আপনার কোয়েশ্চেনের মধ্যে সব স্টেটের আপনার বলে দিবে কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে একদম ক্লিয়ারলি বলে দিবে এন্ড মাঝখানের অ্যাকশন গুলো বলে দিবে। আপনি জাস্ট ডায়াগ্রামটা আঁকবেন এরকম একটা টেবিল এঁকে এক্সপেক্টেড রেজাল্টটা না লিখলেও হবে। ঠিক আছে? এটা অত একটা জরুরি না। হ্যাঁ, এক্সপেক্টেড রেজাল্ট এইটা অত জরুরি না। দেখি delete করব। স্যার অ্যাকশন গুলো কি সিনারিও দেখে লিখতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি সিনারিওতেই লেখা থাকবে আপনাদের। এই যে দেখেন ওখানে when as the customer adds the item to the shopping cart তখন হচ্ছে এখানে দেখেন কাস্টমার adds the item to the shopping cart একদম ইয়ের মধ্যেই লেখা থাকবে। বুঝছেন? আপনাদের যে স্টেট গুলো আছে সেগুলো হচ্ছে স্টেট গুলোর মাঝে কি হচ্ছে ওগুলা হচ্ছে অ্যাকশন কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। আপনি জাস্ট ওটা দেখে লিখে দিবেন। বুঝছেন? এটাই। স্যার আমরা কি ডায়াগ্রামটা আঁকবো নাকি টেবিলটা আঁকবো? দুইটাই করবেন। আপনার হচ্ছে ডায়াগ্রামটাও আঁকবেন। ডায়াগ্রামের মাঝে অ্যাকশন গুলো কি হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে এখানে অ্যাকশন গুলো লিখবেন। ডায়াগ্রামের মধ্যে অ্যাকশন লিখবেন না। বুঝছেন? এটাই। স্যার ডায়াগ্রাম কি আপনি যেটা ড্র করছিলেন ওইভাবে করলেই হবে? হ্যাঁ, এভাবে করলেই হবে। আর কিছু করা লাগবে না। ঠিক এভাবে করলেই হয়ে যাবে। এই ডায়াগ্রামটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। এটাই হচ্ছে স্টেট ট্রানজাকশন। আর কিছুই নাই এখানে। আর কিছুই নাই। এক্স্যাক্টলি এটাই করলেই হবে। এরকমই থাকবে। কোয়েশ্চেনের মধ্যে সব স্টেটের নামও দেওয়া থাকবে। মাঝে অ্যাকশনস গুলোও দেওয়া থাকবে। আপনারা জাস্ট বসাবেন আর ইয়ে করবেন। ঠিক আছে? এটাই। এই স্লাইডটা তো স্যার দেন নাই মনে হয়, স্লাইডটা না, দিয়ে দিন। আজকে দিনে হ্যাঁ, আজকে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বলেন। আর কেউ? স্যার এক্সামে কি হচ্ছে স্যার এই যে এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে এটার মতো করে লিখবো নাকি হচ্ছে স্যার ডায়াগ্রাম যেটা একটু আগে আঁকলেন ওটার মতো? দুইটাই লাগবে। ডায়াগ্রামটাও এখানে অ্যাড করে দিব আমি। দুইটাই লাগবে। টেবিলটাও লাগবে, ডায়াগ্রামটাও লাগবে। জি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার ডিসিশন টেবিলটা আরেকবার বুঝাই দিবেন। আচ্ছা স্যার ইসিপির মধ্যে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই এই টপিকটা আজকে তাহলে শেষ করি। আর কারণ এই টপিক নিয়ে কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি এই টপিকটা শেষ করি। আমি এই স্লাইডগুলো দিয়ে দিচ্ছি। স্লাইড দিয়েছেন, একটা স্লাইড দিয়েছেন ফান্ডামেন্টালস অফ টেস্ট প্রসেস পার্ট 2। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটার ভিতরে ওই যে মডেলস, ওয়াটারফল মডেল এগুলো তো পড়ানো হয় নাই। ওগুলা কি পড়াবেন আজকে? না, না, ওগুলা এগুলো কি আছে পড়ানো মিট? হয়েছিল। এগুলো তো পড়ানো হয়েছিল। এটা হচ্ছে স্যার থিওরিটা অনেক একটু কমাই দিলে অনেক ভালো হইতো। আচ্ছা একটু দিচ্ছি। আচ্ছা ওইটা কিন্তু পড়ানো হয়েছিল বাই দ্য ওয়ে ইয়েগুলা। আচ্ছা আমি থিওরি স্যার কমানোর মধ্যে আমি যদি বলি থিওরি কমানোর মধ্যে তেমন আছে কি হচ্ছে ওয়েট দাঁড়ান কি কি দিছিলাম স্লাইড। লেকচার মানে ছিল টার্মিনোলজি, লেকচার টেস্টিং প্রিন্সিপাল, সফটওয়্যার ফ্যাক্টস এন্ড ম্যাথস, সফটওয়্যার টেস্টিং, গোলস অফ সফটওয়্যার টেস্টিং, লেকচার বিভিএ, ফান্ডামেন্টালস। আচ্ছা ঠিক আছে। কমায় দেওয়ার মধ্যে আমি তিনটা জিনিসের মধ্যে আমি তাহলে আপনাদেরকে ইয়ে করে দিতে পারি। আপনাদের হচ্ছে একটা হইতেছে আপনাদের টেস্টিং প্রিন্সিপাল, এগুলো তো লাগবে। টেস্টিং প্রিন্সিপাল 7টা কেন কি হচ্ছে কোথায় লাগতে পারে এগুলো তো কোয়েশ্চেনে যেমন দিছিলাম কুইজে ওরকম টাইপেরই আপনার বুঝতে হবে। এরপর হচ্ছে আম, না কুইজের মতো না, কুইজে তো মেবি এমসিকিউ দিছিলাম হ্যাঁ না। এমসিকিউ ওরকম আসবে না, আপনার হচ্ছে একটা সিনারিওর মধ্যে কোন প্রিন্সিপাল গুলা ইউজ হতে পারে ওরকম টাইপের দিবে। কুইজের মধ্যেও আমি হচ্ছে সিনারিও মেবি দিছিলাম যতদূর মনে পড়ে, ভুলে গেছি আমি ঠিক শিওর না। আচ্ছা আর হইতেছে আপনাদের ফান্ডামেন্টালস অফ টেস্টিং, এটা হচ্ছে ফার্স্ট এটা যেটার মধ্যে হচ্ছে কি জানি আছে তারা ওই যে ইরর বাগ ওইটা। হ্যাঁ আচ্ছা এটাও তো পড়তে হবে। এন্ড হচ্ছে ফান্ডামেন্টালস যে 2 যেটা হচ্ছে পরে দিলাম যেটা হইতেছে কই এই যে ফান্ডামেন্টালস অফ টেস্টিং পার্ট 2, এই তিনটা স্লাইড আপনার পড়লে মোটামুটি থিওরি কভার হয়ে যাবে। ঠিক আছে? স্যার একটা স্লাইড আপনি মানে দিছেন না সাইকোলজি অফ টেস্টটা, এটা কি লাগবে না? সাইকোলজি অফ টেস্টিং লাগবে না, না এর দরকার নেই। এটার মধ্যে মোটামুটি আমি ক্লাসের মধ্যে এইগুলার মধ্যে যা যা পড়াইছি ওগুলাই ঘুরে ফিরে অ্যাকচুয়ালি ওগুলাই বলতেছে। সো এটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে? সো এটাই। স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দেন তাহলে ভালো হতো আর কি। মার্কস ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে থিওরি থেকে 10 মার্ক আর হচ্ছে বাকি থেকে 15 মার্ক এরকম এরকম টাইপেরই আসবে আর কি। বুঝছেন? স্যার ম্যাথ থেকে 15 মার্ক আসবে? হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে
স্যার টেস্টিং টার্মিনোলজি যেটা আছে প্রথম লেকচার ওইটাও কি স্যার পড়তে হবে? না, ওটা দরকার নেই। ওকে ওটা স্যার। স্কিপ করতে পারেন প্রথম স্যার একটু ম্যাথ গুলো আবার একটু ওভারভিউ করলে ভালো হইতো স্যার। স্যার আহ, ডিসিশন টেবিলটা একটু বুঝায় দেন। স্যার আসসালামু জি আলাইকুম স্যার। জি জি আমাদের হচ্ছে ইসিপি যে টপিকটা ছিল ওটার একটা ক্যাটাগরির কিছু টেবিল ছিল আমাদের, ওই যে স্ট্রং, উইক, নর্মাল আর রোবাস্টের ওই হুম হুম হুম। সাইটটাতে আপনি বলেছিলেন যে স্যার মানে ঠিক সঠিকভাবে দেওয়া নাই টেবিলগুলো, তো আপনি হুম, হুম। বলেছিলেন যে স্যার আপনি নতুন ভাবে দিবেন, স্যার ওটা যদি একটু দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি টেবিলটা ফিক্স করে দিতেছি, ওটা ওটা দিয়ে দিব। ঠিক আছে, আজকে ক্লাসের শেষে আমি ওটা দিয়ে দিব। স্যার জি বলেন। ইসিপি আর ডিসিশন টেবিলটা আবার একটু ওভারভিউ দিলে ভালো হতো আর কি, এই দুটো একটু ডাউট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইসিপি আর ডিসিশন টেবিল দিচ্ছি, ঠিক আছে। ওকে। স্যার ম্যাথের একটু ওভারভিউ দিলে ভালো হইতো স্যার, ম্যাথ গুলো। দিচ্ছি। ওইটাই দিচ্ছি। স্যার স্টেট টেস্টিংটা কি স্যার ম্যাথের মধ্যে পড়ে? কোনটা কোনটা? স্টেট ট্রানজিশন? স্টেট ট্রানজিশন ম্যাথের মধ্যে, হ্যাঁ পড়ে, ম্যাথের মধ্যে পড়ে, থিওরির বাইরে এটা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি জানি করবো এখন। আচ্ছা ডিসিশন টেবিলটা আগে দেখাই, যেহেতু ফার্স্ট এটার কথাই বলছে সবাই। ডিসিশন টেবিলটাই বলি আগে, হ্যাঁ। তো ডিসিশন টেবিলে কি ছিল? ওকে, ডিসিশন টেবিলের মধ্যে আমি যদি বলি, এখানে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনটা কেমন হবে। কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন এরকম টাইপের, এটা না ধরে এটাই ধরেন, ঠিক আছে। এটা এটা একটু ব্রড এক্সাম্পল, তো এটা ধরেন, ঠিক আছে। এরকম টাইপেরই কোয়েশ্চেন আসবে। জিনিসটা কেমন কোয়েশ্চেন আসবে, আপনাদের হচ্ছে কিছু কিছু কন্ডিশন দিবে, এই কন্ডিশনের জন্য কি অ্যাকশন হচ্ছে এটাও দেওয়া থাকবে, ঠিক আছে। কন্ডিশন দেওয়া থাকবে এন্ড কন্ডিশনের মধ্যে কি কি অ্যাকশন হচ্ছে ওটাও দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার জাস্ট কোয়েশ্চেন পরে এইগুলাই আইডেন্টিফাই করতে হবে কি কন্ডিশনের জন্য কি অ্যাকশন হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা করার জন্য তাহলে আপনি কোয়েশ্চেনে যদি পড়েন, এখানে দেখেন হোলসেল হ্যাজ থ্রি কমোডিটি হোলসেলার হ্যাজ থ্রি কমোডিটিস টু সেল এন্ড হ্যাজ থ্রি টাইপস অফ কাস্টমার্স, ঠিক আছে। ডিসকাউন্ট ইজ গিভেন অ্যাজ পার দ্য ফলোইং প্রসিজার, ঠিক আছে, এটা বলছে। ওকে, এটা হচ্ছে ফার্স্টে যে কোয়েশ্চেনের আর কি স্টার্টিং, এটা কোয়েশ্চেনের সাথে কোনো রিলেশন নাই, সো এটা তো একটু তো বুঝতে পারছেন, ঠিক আছে। কন্ডিশনটা এখন আমরা এটাই ফাইন করতে হবে যে কন্ডিশন আর অ্যাকশন কোনটা, ঠিক আছে। এই যে এইটুক পার্ট কিন্তু কোয়েশ্চেনের সাথে, কন্ডিশন আর অ্যাকশনের সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে। একটু কিন্তু আবার বুঝতে হবে যে কোয়েশ্চেনের মধ্যে কতটুকু পার্ট অ্যাকচুয়ালি বলতেছে কন্ডিশন আর অ্যাকশনের কথা, ঠিক আছে। এরপর আমরা পড়ি হচ্ছে এখানে বলছে যে ফর ডিজিএস এন্ড ডি অর্ডারস, ঠিক আছে। ডিজিএস এন্ড ডি এটা কি? এটা জাস্ট একটা নাম ধরেন, ঠিক আছে, যে কোনো টাইপের একটা প্রোডাক্ট, এটার একটা নাম, ঠিক আছে। এই অর্ডারের জন্য আপনাকে বলছে যে ডিসকাউন্ট 10% ইজ ইররেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ দ্য অর্ডার, ঠিক আছে। অর্ডারের ভ্যালু যতই হোক আপনার হচ্ছে কি বলছে যে ডিসকাউন্ট হচ্ছে 10% দিবে। তো আমরা এখান থেকে কি কি পাইলাম? এখানে একটা কন্ডিশন আর এখানে একটা অ্যাকশনও পাইলাম। কন্ডিশন কি? কন্ডিশন 1 হচ্ছে এই যে C1, কন্ডিশন 1 হচ্ছে ডিজিএস বা এন্ড ডি, এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে প্রথম কন্ডিশন। যখন ডিজিএস এন্ড ডি অর্ডার করবেন তখন আপনার অ্যাকশন 1টা কি? অ্যাকশন 1টা হচ্ছে 10% ডিসকাউন্ট, এটা পাবেন, এটা হবে আর কি। এটা আপনি এই যে ফার্স্ট এই লাইনটা থেকে পাইলেন, ঠিক আছে। এরপর লাইনে যাই, ফর অর্ডারস অফ ফর মোর দেন 50,000 agents get a discount of 15% and retailers get a discount of 10%. তো এখানে আপনি কন্ডিশন 2 পাইলেন, যেটা হচ্ছে 50,000 এর বেশি হলে, ঠিক আছে। 50,000 এর বেশি, আচ্ছা আমি এখান থেকে দেখাই, লিখলে হয়তো বুঝবেন না। এই যে দেখেন, হ্যাঁ এই যে কোয়েশ্চেন, এখানে হচ্ছে অ্যান্সার যে। আচ্ছা এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট কন্ডিশনটা কি হইলো? এই যে ডিজিএস আর ডি, এটা হইলে হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটার জন্য আপনার 10% ডিসকাউন্টের একটা অ্যাকশন হইতে পারে, ঠিক আছে। এই যে অ্যাকশন 10% ডিসকাউন্ট হইলো। এরপরে বলছে যে 50,000 এর বেশি হইলে, সো আপনার অর্ডারের ভ্যালু যদি 50,000 এর বেশি হয়
তাহলে এটা আপনি এটা কন্ডিশন 2 দিতে পারেন না, এটা কন্ডিশন 2 দিতে পারেন, এটাও কন্ডিশন 2 দিতে পারেন। এটা হচ্ছে কোনো সিরিয়াল অত ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তো আপনি হচ্ছে এখানে দিলেন অর্ডার হচ্ছে গ্রেটার দেন 50,000, যদি হয় তখন কি বলছেন, আপনাকে অ্যাকশন কি বলছে, এটা আবার যদি এজেন্টও হয়, অর্ডার 50,000 এর বেশি হয় আবার এজেন্টও হয়, তাহলে ডিসকাউন্ট 15%, আর যদি এজেন্টের জায়গায় রিটেলার হয় তাহলে হচ্ছে 10%। তো এই যে দেখেন, এজেন্ট আর রিটেলারের জন্য আলাদা দুইটা কন্ডিশনই বানায় ফেলছে। তো এটা কেন বানাইছে, কারণ বানাইছে, ফার্স্ট কারণ হচ্ছে আপনার এই যে বাকিগুলো কোশ্চেনের বাকিগুলো যদি দেখেন, তখন ওখানেও দেখবেন যে অর্ডারস এটার মাঝামাঝি হইলে বা এটার মাঝামাঝি হইলেও এজেন্ট আর রিটেলার আছে। সব ক্ষেত্রে এজেন্ট আর রিটেলারের একটা লাগবে, যে এজেন্ট নাকি ওটা রিটেলার, ঠিক আছে? এই জন্য আলাদা আলাদা কন্ডিশন বানাইছে। হ্যাঁ, এখন আলাদা আলাদা কন্ডিশন মানে লাভ কি হলো, লাভ হইলো এটাই যে আপনি যখন এটা করতে যাবেন যে 50,000 এর উপরে অর্ডার সাথে হচ্ছে এজেন্ট, তার মানে হচ্ছে এই যে এজেন্টটা ট্রু করে দিলেন, 50,000 টা ট্রু করে দিলেন, তাহলে বাকিগুলো ফলস করে দিলেন, তাহলেই তো এই কন্ডিশনটা ম্যাচ করতেছে। তাহলে কি বলছিল, অর্ডার 50,000 এর বেশি আর এজেন্ট যদি হয় তাহলে ডিসকাউন্ট কত হওয়ার কথা, 15%। তাহলে দেখেন আপনার এক্সট্রা কই দিছে, 15% এক্সট্রা দিছে। বুঝছেন? এই যে অ্যাকশন গুলা লিখছে, অ্যাকশন গুলা আর কন্ডিশন গুলা লিখছে, এইগুলা সবই কোশ্চেনের মধ্যে থেকে, যে 50,000 এর উপরে একটা কন্ডিশন দিছে, আরেকটা কন্ডিশন দিছে 20,000 আর 50,000 এর মাঝামাঝি, আর হচ্ছে আরেকটা কন্ডিশন দিছে হচ্ছে 20,000 এর লেস। হ্যাঁ, দেন হচ্ছে ওইটা যদি এজেন্ট হয় 50,000 এর বেশি আর এজেন্ট হয় তাহলে 15% ডিসকাউন্ট, আর রিটেলার হলে 10% ডিসকাউন্ট। সিমিলারলি এই 20,000 আর 50,000 এর মাঝে হইলে যদি এজেন্ট হয় তাহলে 12% ডিসকাউন্ট, আর রিটেলার হইলে 8% ডিসকাউন্ট, আর হচ্ছে 20,000 এর কম হইলে এজেন্ট হইলে 8% আর রিটেলার হইলে 5%। সো আপনি যদি দেখেন এখানে আপনার হচ্ছে বললাম তো, এজেন্ট ট্রু করলেন, তারপর হচ্ছে 50,000 ট্রু করলেন, 50,000 এর বেশি ট্রু করলেন, তাহলে আপনার ডিসকাউন্ট কত, 15% আসার কথা। সিমিলারলি আপনি যদি রিটেইলার ট্রু করেন, দেখেন বাকি সব ফলস কিন্তু রিটেইলার ট্রু আর অর্ডার গ্রেটার দেন 50,000 ট্রু, তাহলে হচ্ছে আপনার কি ডিসকাউন্ট কত আসার কথা, এই যে এখানেই দেখেন 10% ডিসকাউন্ট আসার কথা, সেখানে 10 এর মধ্যে এক্সট্রা দিছে। স্যার এক্স দ্বারা কি মানে ক্রস মানে ফলস বোঝাচ্ছে না মানে ট্রু বা এরকম? না ফলস না, ওটা হচ্ছে ওইটাই, মানে ওইটাই ট্রু বোঝাচ্ছে অনেকটা, মানে বলতেছে যে ওই এক্স্যাক্টলি ওইটাই, বুঝতে পারছেন? ওটা পয়েন্ট করতেছে আর কি। ক্রস দেওয়ার চেয়ে স্টার আর কি দেওয়া বেশি ভালো, বুঝছেন? স্টার দিবেন তাইলেই হবে, ঠিক আছে? যে অ্যাস্টেরিস্ক যেটা আছে না এরকম দিলে দেয় যেটা, ওটা দিবেন তাইলেই হবে, বুঝছেন তো? মানে হচ্ছে বেসিক্যালি বোঝাচ্ছে যে ওইটা আর কি, ওই অ্যাকশনটা হবে, মানে 10% হবে, বাকিগুলো খালি যেগুলো ওগুলো হবে না। ম্যাচ করছে স্যার, এটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে ওটাই হচ্ছে ওই অ্যাকশনটা হবে, ওই কন্ডিশনটা ম্যাচ করতেছে, তখন হচ্ছে এই অ্যাকশনটা হবে, এটাই বোঝাচ্ছে, বুঝছেন? সো বাকিগুলোও তো সিমিলার, একদম সেম। এটা 50,000 এর বেশি, একটা 20,000 আর 50,000 এর মাঝামাঝি হইলে এজেন্ট ট্রু, এই যে দেখেন এজেন্ট ট্রু, আর হচ্ছে কি ট্রু, এই যে 20 থেকে 50,000 এর মাঝামাঝি ট্রু। সিমিলারলি হচ্ছে রিটেলার ট্রু আর 20 থেকে 50,000 এর মাঝামাঝি, ঠিক আছে? আর হচ্ছে এই যে আরেকটা কন্ডিশন ছিল কি 20,000 এর চেয়ে লেস, ওটার জন্য হচ্ছে কি এই যে এটা ট্রু, তখন হচ্ছে এজেন্ট ট্রু, আর এটা হচ্ছে রিটেলার ট্রুর জন্য কি হচ্ছে, ঠিক আছে? এগুলো সব জন্য হচ্ছে ওগুলো এক্স বসাইছে। আর ফার্স্ট এরটা আর লাস্ট এরটা যদি বলি, ফার্স্ট এরটা যদি আপনি দেখেন, এখানে বলতেছে যে টি, প্রথমটা ট্রি, তারপর হচ্ছে বাকি দেখেন সব হচ্ছে এগুলো বাকি সব আই হওয়ার কথা, ঠিক আছে? আই, এটা আই। স্যার আই কেন হলো? আই, হ্যাঁ বলতেছি দাঁড়ান, আই, এটা আই, আর এটা এফই থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আইতে আসি, আইটা কেন হইলো, ঠিক আছে? আইটা হইলো কারণ এই যে দেখেন, আপনি যদি কোয়েশ্চেনটা পড়েন কি বলছে, ফর ডিজিএস এন্ড ডি অর্ডারস 10% ডিসকাউন্ট ইজ গিভেন ইররেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ দ্য অর্ডার। তো এই কোয়েশ্চেনের মধ্যে বলছে যে যদি কেউ ডিজিএস এন্ড ডি অর্ডারটা করে, হ্যাঁ, তাহলে ওকে 10% ডিসকাউন্টই দেওয়া হবে, ও যত টাকারই জিনিস কিনুক ওর 10% ডিসকাউন্টই দেওয়া হবে, কোনো এজেন্ট রিটেলারের কোনো কাহিনী নাই, কোনো অন্য কোনো কন্ডিশন নাই, জাস্ট কোনো ডিজিএস বা ডি নামের যদি অর্ডার করে ওটা থেকে ওর 10% ডিসকাউন্ট কনফার্মড, ঠিক আছে? তো আপনি যদি এই যে এই ডিজিএস আর ডিটা আপনি যদি ট্রু করেন, হ্যাঁ, যদি ট্রু করেন, তাহলে আপনার কি এজেন্ট কন্ডিশনটা দেখা লাগবে, রিটেলার কন্ডিশন বা অর্ডার কত ভ্যালুর হয়েছে এগুলা কিছু দেখা লাগবে? লাগবে না, বুঝছেন? লাগবে না, তাই এজন্য হচ্ছে এগুলা আই 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 দিছে, ঠিক আছে? না হলে আইদার আপনি ট্রু না হলে ফলস দিতে পারতেন, বাট যেহেতু আপনার ট্রু আর ফলসটা কোনো কাজের না, এখানে কোনো দরকার পড়তেছে না, এই জন্য হচ্ছে আপনাকে এই জায়গাগুলোতে আই দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন?
আই দ্বারা কি বোঝাচ্ছে এখানে? আই দ্বারা বোঝাচ্ছে যে এটা ট্রু ফলস কোনোটাই হোক ম্যাটার করে না, বুঝছেন? এখানে মানে এই বক্সগুলোতে আইদার ট্রু নাহলে ফলসই বসার কথা, বাট যেই ক্ষেত্রে আপনার ট্রু আর ফলস যেটাই বসুক কোনো ম্যাটার করতেছে না, ওই জায়গায় আপনি জাস্ট আই বসাই দিলেই আর কি হয়ে যাবে, বুঝছেন? স্যার আমরা যদি আর বদলে ট্রু বা ফলস দিই তাহলে কি প্রবলেম হবে? ট্রু বা ফলস দিলে আপনার হচ্ছে, যদি ধরেন আপনি ট্রু ফলস দিলেন, ঠিক আছে, এখানে একটা জিনিস আছে কি, এখানে আপনি ট্রু বা ফলস দিলেন, তো ধরেন এই যে এখানে আপনি ট্রু দিলেন, ঠিক আছে, তো ট্রু দিছেন, তাহলে ফলস এর কম্বিনেশনটা কই, ঠিক আছে, এখানে ফলস দিলে কি হবে ওটা তো আপনি দেখাবেন না, কিন্তু আপনি হচ্ছে ট্রু দিলেন, কিন্তু এখানে ফলস হইলে কি হবে এটা আপনি দেখালেন না, কিন্তু এখানে ট্রু যে ম্যাটার করতেছে না, এটা যে আপনি বুঝতেছেন, এটা দেখানোর জন্য হচ্ছে আই দিতে হবে, বুঝছেন? যদি আপনি ট্রু দেন আপনি পুরা ফলসটাও দেখাইতে হবে, বুঝছেন? ফলস হইলে কি হচ্ছে, ফলস হইলে সেম রেজাল্টই আসবে, বাট ফলস হইলে কি হচ্ছে আপনার কিন্তু দেখাইতে হবে। এইটাই হচ্ছে আই দেওয়ার কারণ। জি বলেন। স্যার বলেছেন যে লাস্টেরটা ফলস হবে, লাস্টেরটা কেন ফলস হবে? আচ্ছা হ্যাঁ, এটা ফলস হবে কারণ এটা তো বলি, কারণ আপনি যদি কোয়েশ্চেন আবার দেখেন, এই যে দেখেন, this above rule do not apply to the furniture items wherein a flat rate of 10% discount is admissible to all customers irrespective of the value of the order, ঠিক আছে? এখন হচ্ছে এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই 10% ডিসকাউন্ট দিয়ে দিছে, ঠিক আছে, দুই ক্ষেত্রেই 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখন হচ্ছে সরি, ডিজিএস আর ফার্নিচার দুই ক্ষেত্রে দেখেন 10% ডিসকাউন্ট ইররেসপেক্টিভ অফ দ্য ভ্যালু বলছে, হ্যাঁ। সো আপনারা যদি এটা ট্রু রাখেন, আর এটা ফলস রাখেন, তখনই শুধুমাত্র ডিজিএস বা ডি অর্ডারটা হচ্ছে। ফার্নিচার আর ডিজিএস বা ডি অর্ডার কিন্তু ডিফারেন্ট, তাই না? কারণ হইতেছে আপনার ডিজিএস আর ডি অর্ডার করলে আপনার ফার্নিচার অর্ডার করা হবে না, এই জন্য সেটা ফলস, বুঝছেন? এখানে কিন্তু ট্রু হইতে পারে না কখনো, কারণ আচ্ছা স্যার এখানে তো সুন্দর করে লেখা ছিল যে ডো নট অ্যাপ্লাই দ্য ফার্নিচার আইটেমস হোয়ার ইন দ্য ফ্ল্যাট রেট অফ 10% ডিসকাউন্ট, হ্যাঁ, কিন্তু আপনি আবার এখানে ক্রস দিছেন 10% ডিসকাউন্টে, যে তা তো ও তো বলে দিচ্ছে যে এখানে অ্যাপ্লাই করতে পারবো না 10%। the above rules do not apply মানে ও আগের রুল গুলো অ্যাপ্লাই করে না, 10% ডিসকাউন্ট তো দেয়। above rule do not apply to the furniture items wherein a flat rate of 10% discount is admissible, মানে 10% admissible ডিসকাউন্ট অ্যাডমিসিবল, কিন্তু আগের রুল গুলো কোনোটা অ্যাপ্লাই করে না, এটা বলছে, বুঝছেন? স্যার এটা তো 10% এর ক্ষেত্রে সঠিক, হ্যাঁ হ্যাঁ সঠিক। তাহলে স্যার ট্রু হবে না কেন? মানে এখানে ট্রু হবে না কেন এটা বলতেছেন? জি স্যার। আচ্ছা এখানে ট্রু হবে না কারণ হচ্ছে আপনি দেখেন আপনার প্রোডাক্টটা কখনো ডিজিএস এন্ড ডি আর ফার্নিচার দুইটা একসাথে হইতে পারবে না, এই জন্য, বুঝছেন? কারণ ডিজিএস ডি একটা আলাদা টাইপের প্রোডাক্ট আর ফার্নিচার আলাদা টাইপের প্রোডাক্ট, তো আপনি যখন ডিজিএস আর ডি কিনতেছেন তখন ফার্নিচার কিনতেছেন না, এই আর যখন আপনি ফার্নিচার কিনতেছেন সেম ভাবে আপনি যদি দেখেন ফার্নিচার যখন ট্রু হইছে ডিজিএস আর ডি ফলস হইছে, কারণ দুই টাইপের প্রোডাক্ট, বুঝতে পারছেন? কিন্তু মাঝের সবগুলা কিন্তু ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে, আপনার হচ্ছে আপনি কত টাকার জিনিস কিনছেন, কিন্তু কোন জিনিসটা কিনছেন এটা কিন্তু বলতেছে না। সো এখানে ফলসটা আসছে এই জন্যই যে আপনার এই ডিজিএস এন্ড ডিটা হচ্ছে একটা অন্য ধরনের প্রোডাক্ট, ধরেন আম কিনতেছেন আর ফার্নিচার হচ্ছে আপেল কিনতেছেন, তো আপনি আইদার আম কিনবেন নাহলে আপেল কিনবেন, তো দুইটা একসাথে কখনো ট্রু হইতে পারবে না, এই জন্য হচ্ছে এটা ট্রু হবে না, এই জন্য এটা ফলস হবে, ঠিক আছে? স্যার এইটা কি স্যার এই একটা জায়গায় একটা ট্রু আর ফলস কিভাবে লিখছে বুঝতেছি না স্যার, একটু ভালো করে বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা হ্যাঁ বলছি, ঠিক আছে। এইটা কি একটা জি বলেন। স্যার এটা কি মানে একটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেন ট্রু ফলসটা হবে? হ্যাঁ আপনার হচ্ছে সব কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনি ট্রু ফলসটা লিখবেন, যে এই তো কন্ডিশনের মানে সাথে ফার্স্টে ডিজিএস এন্ড ডি দিয়ে কন্ডিশন ফিল আপ করতে হবে, দেন হ্যাঁ এজেন্টে যাওয়া লাগবে হ্যাঁ পার্ট টু পার্ট। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এখানে ট্রু ফলসটা অ্যাকচুয়ালি আমি বলি, ট্রু ফলসটা আপনি কিভাবে দিচ্ছেন। ট্রু ফলসটা হচ্ছে আপনি পুরোপুরি কন্ডিশনটা মিট করার জন্য দিছেন, ঠিক আছে? আপনার প্রথমে কোয়েশ্চেন পড়ে কন্ডিশন গুলো বের করতে হবে, ঠিক আছে? কন্ডিশন গুলো বের করলেন, ধরেন হচ্ছে এখানে ট্রু ফলস এখনো আসে নাই, দেখেন এই যে 7টা কন্ডিশন আপনি বের করছেন, ঠিক আছে? ফার্স্টে আপনি পড়ে এই 7টা কন্ডিশন বের করছেন, ঠিক আছে? এখন ট্রু ফলস কিভাবে করবেন? ট্রু ফলসটা হচ্ছে আপনার কোনগুলা কম্বিনেশন লাগবে ওটার উপরে, ঠিক আছে? আপনি ডিজিএস এন্ড ডি আর ফার্নিচার ধরেন বাদ দেন, ওটা লাস্টে আসি, ঠিক আছে? আমরা হচ্ছে এই যে
এতটুকু পরে আমরা কি বুঝতে পারলাম, আপনার হচ্ছে এই যে এইটার অর্ডার 50,000 এর বেশি আর এজেন্ট এই দুইটা ট্রু হইতে হবে, তখন আমাদের আমাদের অ্যাকশনটা কি হবে 15%। আর হচ্ছে অর্ডার যদি 50,000 এর বেশি আর রিটেলার এই দুইটা কন্ডিশন মিট করে তাহলে আপনার ডিসকাউন্ট হচ্ছে 10% হবে। সো এই জন্য আপনি কি করছেন, এজেন্টের নিছেন প্রথম এজেন্ট ট্রু আর অর্ডার 50,000 হচ্ছে ট্রু নিছেন। সো এই যে দুইটা অর্ডার এই দুইটা আপনার যখন ট্রু হবে তখন আপনার কি মিট করার কথা 15% মিট করার কথা, এই জন্য এই দুইটা ট্রু দিছেন। ঠিক আছে, সিমিলারলি আপনার হচ্ছে রিটেলার যদি আপনি দেখেন রিটেলার হলে 10% ডিসকাউন্ট হওয়ার কথা, এই জন্য আপনি কি করছেন বাকি সব ফলস করছেন, শুধুমাত্র রিটেলার ট্রু আর অর্ডার গ্রেটার দেন 50,000 ট্রু করছেন। এই দুটো যখন ট্রু হবে তখন আপনার কি করার কথা 10% ডিসকাউন্ট করার কথা, এই জন্য হচ্ছে ডিসকাউন্ট 10%-এ আপনার হচ্ছে ক্রস করতেছে। ট্রু ফলসটা আপনার হচ্ছে যে কোয়েশ্চেনের যে কন্ডিশনটা চাচ্ছে এইটা কিভাবে ফুলফিল করবেন ওই হিসাবে ট্রু ফলস দিবেন, বুঝছেন? কন্ডিশন গুলো তো আপনি দেখলেই বুঝতেছেন কি কি কন্ডিশন আসবে, ঠিক আছে? এরপরে ট্রু ফলসটা বসাবেন ওভাবেই যে আপনার এই কন্ডিশন আর এই কন্ডিশন ম্যাচ করলে আপনার এই অ্যাকশনটা হচ্ছে। সো যেই কন্ডিশন গুলো ম্যাচ করা লাগবে ওই কন্ডিশন গুলোতে আপনি ট্রু বসাচ্ছেন, বুঝছেন? আর যেই ক্ষেত্রে আপনার কন্ডিশন গুলার মধ্যে আপনার যে কন্ডিশনটা ম্যাচ করলে অন্যগুলা ম্যাটার করবে না ওগুলার জন্য আপনি সব জায়গায় আই বসাই দিবেন, বুঝছেন? এটাই হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে ট্রু ফলসটা কিভাবে বসাবেন এটার নিয়ম। ওকে স্যার, বুঝছি স্যার। নরমালি হচ্ছে ট্রু ট্রু ফলস বস এভাবে করে লিখে কম্বিনেশন মিলালেই হবে না শুধু, না মানে কোনো ওটা আপনি মিলাইতে পারেন, কিন্তু এখানে আপনি 7টা কন্ডিশনের জন্য আপনি যদি ট্রু ফলস করেন, হ্যাঁ 2 to the power 7 কত হয় হিসাব করেন। মানে স্যার কোনো না কোনো ভাবে 7টাকেই মানে ট্রু রাখার ট্রাই করব, মানে 7টা ইয়ার মাঝে মানে 8টা রুলস এর মাঝে। না এমন না, জিনিসটা হচ্ছে আচ্ছা 2 to the power 7 করলে হচ্ছে 128টা হয়, ঠিক আছে? কম্বিনেশন আপনি যদি 128টা ইয়ে লেখা লাগতো, কম্বিনেশন লেখা লাগতো যদি আপনি হচ্ছে 7টার জন্য সবগুলোর জন্য ট্রু ফলস লিখতেন, হ্যাঁ? তো এটা আপনি কমায় ফেলছেন এইভাবেই যে আপনার হইতেছে যে যেগুলা কন্ডিশনের দরকার পড়বে সেগুলাই খালি ট্রু করতেছেন। এই যে প্রথম রোতে আপনার ডিজিএস এর জন্য খালি এক জায়গায় ট্রু করলে আপনি বাকিটা বুঝতেছেন না যে কি করা লাগবে, সো বাকিগুলো আই দিয়ে দিলেই তো আপনার হয়ে যাচ্ছে। সো ওই জায়গায় আপনি হচ্ছে কন্ডিশন নাম্বার কমায় দিতেছেন। সিমিলারলি যখন ফার্নিচার হবে তখন হচ্ছে আপনার বাকিগুলো কন্ডিশন আপনি আই বসাই দিতে পারতেছেন, ওগুলাতে কমায় দিতে পারতেছেন, হ্যাঁ? আর হচ্ছে রিটেলার এই মাঝে দিয়েও আরো কম্বিনেশন হইতো, যেমন হচ্ছে এই যে এগুলা ফলস হইলে এগুলা ট্রু হইলে মাঝে মাঝে এগুলো যে ফলস ফলস ট্রু হইলে এগুলাও কিন্তু কম্বিনেশনে আসতো, ওগুলো আপনি বাদ দিয়ে দিতেছেন কারণ ওগুলো আপনার দরকার নেই। আপনার জাস্ট দরকার কি এই দুটো ট্রু হইলেই যদি হয়ে যাইতেছে ওইটাই দরকার, বুঝছেন? বাকিগুলো বাদ দিয়ে দিছেন। সো আপনি হচ্ছে ফার্স্টে কন্ডিশন গুলা দেখবেন এন্ড কন্ডিশন কোনগুলা ম্যাচ করা লাগবে ওগুলা জাস্ট ট্রু দিয়ে বাকিগুলো ফলস দিয়ে দিবেন, তাহলেই মোটামুটি আপনাদের ইয়েটা হয়ে যাবে, বুঝছেন? নাহলে এটা যদি আপনি সব কম্বিনেশন করতে যেতেন 128টা হয়ে যেত। বলেন, জি কেউ বলবেন কিছু? এরপরে স্যার টেস্ট কেস 8টা টেস্ট কেস কিভাবে সাজাইছে ওই বক্স ওই টেবিলটা একটু। আচ্ছা এই 8টা টেস্ট কেস পুরোপুরি আপনাদের মতো, আপনার 8টা লিখবেন 10টা লিখবেন, আপনার যদি কোশ্চেনে যদি উল্লেখ করা থাকে যে এতগুলা লিখেন এটা আপনার মতো, ঠিক আছে? আপনি 5টা লিখলেও সমস্যা ছিল না, হ্যাঁ? এখন 5টা কিভাবে লিখবেন? আচ্ছা 5টা কেন লিখতে পারবেন না? 5টা লিখতে পারবেন না কারণ এখানে কন্ডিশন কয়টা আছে 7টা। 7টা কন্ডিশনের জন্য আপনার হচ্ছে সবগুলোর জন্য আলাদা আলাদা ইয়ে লিখতে হবে, কি বলে কন্ডিশন লিখতে হবে, ঠিক আছে? যাতে আপনি বুঝাইতেছেন যে এই কন্ডিশনের জন্য এটা হইলে এটা হয়, ঠিক আছে? আচ্ছা আর এই টেবিল লেখার জন্য হচ্ছে আপনার ফার্স্টের হচ্ছে টেস্ট কেস নাম্বার, তারপর হচ্ছে কন্ডিশনের গুলা কোন কোন কন্ডিশন ম্যাচ করতেছে এগুলা, এন্ড হচ্ছে তারপরে এগুলা এই যে এক্সপেক্টেড রেজাল্ট এগুলা সবসময় থাকবে, আর বাকিগুলা ভিতরে হচ্ছে মোটামুটি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এটা হচ্ছে কোনো এমন ধরাবান্ধব রুলস নাই যে এমনই হইতে হবে। আপনার হচ্ছে এই যে প্রোডাক্ট ফার্নিচার এটা যদি আপনি নাও দিতেন সমস্যা ছিল না, আপনি জাস্ট এখানে দিতে পারতেন এই যে এই কলামটা বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে টেস্ট কেস নাম্বার, তারপর হচ্ছে টেস্ট কেস কন্ডিশন, এই কলামটা বাদ দিয়ে দিলেন ধরেন, হ্যাঁ? তারপর অর্ডার ভ্যালু, এখন অর্ডার ভ্যালুটা এখানে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অর্ডার ভ্যালু দিয়ে আপনি কন্ডিশন ম্যাচ করতেছেন, ঠিক আছে না? সো এইটার জন্য আপনি কি করতেছেন, আপনি হচ্ছে তারপরে একটা এক্সপেক্টেড রেজাল্ট পাইতেছেন, বুঝছেন? জাস্ট আপনার কন্ডিশন গুলা যে কোন কোন কাজে কাজে কি কি ফিল হইতেছে ওটা যদি আপনি দেখাইতে পারেন তাহলেই হবে। এই যে 8টা কেস হইছে না, রুল 8টা, এই 8টা রুলের জন্য 8টা কেস লিখছে, বুঝছেন? এটা করলেই হয়ে যাবে।
স্যার রুল 8টা কেন হলো? এটা তো 7টা ইয়ে আছে কন্ডিশন। কন্ডিশন 7টা আছে কিন্তু রুল তো 8টা আছে, দেখেন এই যে রুল 8টা আছে, তো রুল এক্সপেক্টেড রেজাল্ট 8টা না, এই যে এগুলো হচ্ছে রেজাল্ট পাইতেছেন না, এগুলো হচ্ছে 8টা রুল পাচ্ছেন এই জন্য। ওকে স্যার। এটাই। আর এই যে অর্ডার ভ্যালু, এগুলা কিন্তু কোনো ইয়ে নাই যে কত বসাইতে হবে। অর্ডার ভ্যালু আপনার হচ্ছে ডিজিএস এন্ড ডি, এটাতে যতই ভ্যালু হোক আপনার 10% ডিসকাউন্ট না, আপনি যদি 1 টাকাও দিতেন ওটাও 10% আসতো, বুঝছেন? আপনি 1 টাকা দিলেও এখানে ভুল হইতো না। তারপরে হচ্ছে এজেন্ট আছে, আর এটার ভ্যালু কত 52 দিছে, এজেন্ট আর 52 এর উপরে কত এটা, এটার জন্য 15% ডিসকাউন্ট। এখানে 52 দিছে, আপনি যদি 1000 দিতেন বা 1000 দিতেন, মানে 1000 তো কম হয়ে যাবে, 50 এর উপরে 50,000 এর উপরে যে কোনো নাম্বার 60 61 63 যেটা 67 যে কোনো একটা নাম্বার দিলে হয়ে যেত, বুঝছেন? জাস্ট এনশিওর করবেন যে আপনার যে কন্ডিশনটা আছে ওটার মাঝামাঝি একটা ভ্যালু দিতেছেন, তারপরে এক্সপেক্টেড রেজাল্টটাও হয় লিখতেছেন, তাইলেই হয়ে যাবে, বুঝছেন? এটাতে কোনো এই টেস্ট কেসের কোনো ইয়ে নেই যে এমন কোনো রুল নেই যে এমনিই লিখতে হবে, জাস্ট কন্ডিশনগুলো ম্যাচ করতে হবে, ওটা করলেই আর কি হয়ে যাবে। আচ্ছা, এরপরে এক্সাম্পলটা আপনি যদি দেখেন কাইন্ড অফ এরকমই, কেমন দেখি। কোয়েশ্চেনটা বলছে ইউনিভার্সিটি ইজ অ্যাডমিটিং স্টুডেন্টস ইন আ প্রফেশনাল কোর্স সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশনস, ঠিক আছে? কন্ডিশনস এখানে উল্লেখই করে দিছে এগুলো কন্ডিশনস, ঠিক আছে? ওকে, আমরা দেখি কি হচ্ছে। মার্কস ইন জাভা greater than equals to 70, marks in C++ greater than equals to 60, or marks in OOAD greater than equals to 60. Total in all three subjects greater than 220, or total in Java and C++ is greater than 150. ঠিক আছে, এগুলা কন্ডিশনস আছে। ওকে, এরপর আমরা দেখি if the aggregate marks of an eligible candidate is more than 240, he will be eligible for scholarship courses, otherwise he will be eligible for normal courses. The program reads the marks in the three subjects and generates the following outputs. আচ্ছা, এখানে কিন্তু অ্যাকশন গুলো আপনার দিয়ে দিছে, কি কি অ্যাকশন আছে। নট এলিজিবল, এলিজিবল ফর ইচ কোর্সেস, এলিজিবল ফর নর্মাল কোর্সেস। আগের বার কিন্তু আমাদের অ্যাকশন গুলো বের করা লাগছিল, এখানে এখানে দেখেন অ্যাকশন গুলো আপনার দিয়ে দিছে তিনটা, নট এলিজিবল, এলিজিবল ফর স্কলারশিপ, আর হচ্ছে এলিজিবল ফর নর্মাল কোর্সেস। এই যে দেখেন এখানে তিনটা অ্যাকশন আছে, তিনটা অ্যাকশন দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে হচ্ছে বলছে যে দেখি টোটাল মার্কস ইন অল সাবজেক্টস, আর এটা হতে পারে ইফ দ্য অ্যাগ্রিগেট মার্কস অফ দ্য এলিজিবল ইজ 2000, তাহলে স্কলারশিপ হবে। ওকে, আচ্ছা, প্রথম কন্ডিশন আমরা দেখি। প্রথমে আমরা যদি দেখি এখানে হচ্ছে এই যে ইউনিভার্সিটি অ্যাডমিটিং স্টুডেন্টস ইন দ্য প্রফেশনাল কোর্স সাবজেক্ট অফ দ্য ফলোইং কন্ডিশন, ঠিক আছে? মার্কস যদি জাভার 70 থেকে বেশি হয়, সি প্লাস প্লাস 60 বেশি হয়, এন্ড ও ও এডি কোর্সে হচ্ছে 60 বেশি হয়, হ্যাঁ 60 বা সমান বা বেশি হয়, হ্যাঁ। আর হচ্ছে টোটাল মার্কস ইন অল সাবজেক্ট যদি এটা হয় অর এটা হয়, যে কোনো একটা হইলেই হবে, ঠিক আছে? এখন আমরা দেখি এখানের মধ্যে এই যে এই কন্ডিশনগুলো কিন্তু ম্যাচ করতেই হবে, হ্যাঁ, না হলে কিন্তু এলিজিবল হবে না, তাই না? এটুকু তো আমরা বুঝতে পারতেছি। তো আমরা যদি এখানে ফার্স্টে এলিজিবল গুলো নিতেছি, ট্রু 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 নিছি, কোনগুলা ট্রু নিছি? সবগুলা ট্রু নিছি। এন্ড এখানে বলছিল যে আইদার এটাতে হওয়া লাগবে, না হলে অর এটাতে হইলেও হবে, যে কোনো একটাতে। সো আপনি যদি এগুলা নিতেছেন কিন্তু হচ্ছে 150 এটাতে ফলস দিতেছেন, তাহলে কি নরমাল কোর্সের জন্য এলিজিবল তো হবে, তাই না? নরমাল কোর্সের জন্য এলিজিবল হবে। সিমিলারলি আপনি যদি এইটা ফলস করে দেন আর এটা ট্রু রাখেন, তাহলেও কিন্তু নরমাল কোর্সের জন্য এলিজিবল রাখতেছে, এটা এখানে দেখাইছে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে স্কলারশিপের জন্য দেখি, ঠিক আছে? স্কলারশিপের জন্য আপনি হচ্ছে কি করতে হবে, স্কলারশিপের জন্য আপনার হচ্ছে এই জিনিসটা এভাবে না দেখায়, এখানে জাস্ট এমনি করলেই হইতো যে আপনার কি জানি এটা ট্রু আর এটা ট্রু, বাকিগুলো যদি আপনি আই দিয়ে দিতেন তাহলে কিন্তু সেমই হইতো। আপনি যদি এটা ট্রু আর এটা ট্রু দিতেন, বাকিগুলো আই দিয়ে দিতেন, তাহলে কিন্তু এটা কি হইতো, স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যেত, বুঝছেন না? কারণ এই যে এটা, ওয়েট না দাঁড়ান, এগুলোর জন্য কি হইতো, ও না, এই তিনটা কন্ডিশন তো ম্যাচ করাই লাগতো।
উম, আচ্ছা না, এগুলা ম্যাটার করে কিভাবে আপনার হচ্ছে এগুলাও ট্রু হইতে হবে। এই যে এগুলা সব ট্রু হইতে হবে, এন্ড আইদার এটা ট্রু হইতে হবে নাহলে এটা ট্রু হইতে হবে। সাথে কি হইতে হবে আপনাদের এই যে অ্যাগ্রিগেট মার্কস মানে টোটাল মার্কস হচ্ছে 240 হচ্ছে বেশি হইতে হবে, 240 বেশি হতে হবে, হ্যাঁ 240 বেশি হলে তাহলে স্কলারশিপের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে এটার জন্য ট্রু, এটার জন্য ট্রু, এটা ফলস, এখানে হচ্ছে এটা ফলস দিয়ে দেখাতে হইতো। এখানে ভুল লেখছে, এই যে এই জায়গাটাতে ভুল লেখছে কি, এই যে দেখেন এখানে আমি বলছি এটা ফলস, ঠিক আছে, মানে হচ্ছে 150 টা ফলস, কিন্তু পরেরটাতে আপনি হচ্ছে এটা ফলস দিয়ে দিতেন, যেটা হচ্ছে 220 টা ফলস, তাহলেও কিন্তু আপনার এলিজিবল ফর স্কলারশিপ হইতো। বুঝছেন না এই জিনিসটা? এখানে যেমন হচ্ছে এটা ফলস আর এটা ফলস দিছে, এখানেও এটা ফলস আর এটা ফলস হবে, বুঝছেন? এখানে এই জন্য এটা এখানে ভুল লেখছে, সবগুলা ট্রু দিয়ে দিয়েছে এখানে। যাই হোক, ওকে, এরপরে হইতেছে আপনাদের, তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনাদের যদি এইটা ফলস থাকে তাহলে কি হবে? হবে না, বুঝছেন না? কারণ কন্ডিশন এক সবগুলাই ম্যাচ করতে হবে। তো এইটা ফেল হয়ে গেলে আপনার কি আর দেখা লাগবে যে এটা ওকে এলিজিবল করবে কি করবে না? অলওয়েজ তো নন এলিজিবলই হবে। সিমিলারলি এটাও যদি ফলস হয় তাহলেও এই যে দেখেন এটা ফলস, বাকিগুলোতে আই আই আই, তারপর এটা ফলস, এই যে এটা ফলস আর বাকিগুলোতে আই দিয়ে দিয়ে রাখছে, ঠিক আছে? তারপরে এটা ফলস, তারপর হচ্ছে এই দুইটাতে ফলস, এই দুইটাতে ফলস হইলো, বাকিগুলো আই দিয়ে রাখছে, কারণ এগুলো সব কন্ডিশন ম্যাচ করতে হবে। যদি একটা কন্ডিশন এই তিনটার মধ্যে হচ্ছে একটা কন্ডিশন যদি বাদ হয়ে যায় তাহলেও ফলস হয়ে যাবে, সবগুলা নট এলিজিবল হয়ে যাবে। এন্ড এই ক্ষেত্রে হচ্ছে আইদার দুইটাই যদি ফলস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ইনএলিজিবল হয়ে যাবে। আচ্ছা, এরপরে হইতেছে আপনাদের বাকি সব ট্রু হইছে, কিন্তু আপনার হচ্ছে এই যে 240 কম মার্কস, তাহলে হচ্ছে কি হবে? আপনার এলিজিবল ফর নরমাল কোর্স, আর বাকি সব ট্রু হইলে তো এলিজিবল ফর স্কলারশিপ। এই কোশ্চেনটা কি বুঝছেন? অ্যাকচুয়ালি কি বুঝছেন নাকি বলেন? না বুঝলে একবার বলবো, সমস্যা নেই। ক্যাচ লাগতেছে স্যার, আরেকবার বুঝাবেন। আচ্ছা, একটু হচ্ছে কমপ্লিকেট হয়ে স্যার যাচ্ছে, মানে 10টা এক্সামে রুলস কি কেমনে এতগুলা হইলো স্যার? থাকবে, মানে কন্ডিশন থাকবে এক্সামে? আচ্ছা, স্যার এইটা তো হচ্ছে কারেকশন নাই, অনেক ভুল আছে অনেক, এই জন্য সমস্যা হচ্ছে। এখানে জাস্ট একটা জায়গায় ভুল আছে, এটা হচ্ছে এখানে এফ হবে, ঠিক আছে, এখানে এফ হবে। ওকে, স্যার এটাই হচ্ছে আমাদের ট্রু হ্যাঁ হ্যাঁ, স্যার ট্রু ফলস এর মধ্যে যদি মানে এলোমেলো হয়েছে তাহলে কি ফুল মার্ক কাটবেন স্যার? এলোমেলো হয়ে যায় অ্যাজ ইন কেমন এলোমেলো, মানে বলতে বুঝি নাই। মানে ট্রু ফলস এর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে স্যার ফলস এর জায়গায় ট্রু দিলাম, ট্রু এর জায়গায় ফলস দিলাম। ফুল মার্কস অবশ্যই কাটবো না, মানে একটা কলামে যদি আপনি ভুল করেন তাহলে তো আমি ফুল মার্কস কাটবো না, মানে সবগুলাতে ভুল করে রাখলে অবশ্যই মার্কস অনেকগুলো কাটবো, কিন্তু আপনি যদি একটাতে ভুল করেন তাহলে তো আমি তো ওই পুরো মার্কস কাটবো না, 1 মার্কস হয়তো কাটতে পারি বেশি হলে এরকমই। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, এখানে হচ্ছে আপনার কন্ডিশনটা দেখেন, ঠিক আছে? এখানে বলতেছে আপনার হচ্ছে কম্বিনেশন কি কি ইম্পর্টেন্ট এটার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের জাভার মার্কস 70% এর বেশি, 70 এর বেশি হইতে হবে, সি প্লাস প্লাস এর মার্কস 60 বেশি হইতে হবে, এন্ড ওওএডি মার্কস 60 বেশি হইতে হবে, ঠিক আছে? এগুলা ট্রু হইতেই হবে। হ্যাঁ, এখন এইটা আইদার এটা ট্রু হইলেও হবে নাইলে এটা ট্রু হইলেও হবে। এই জন্য ফার্স্ট এটা কিন্তু এটাই করছে, দেখেন, সরি, ফার্স্টে কিন্তু এটাই করছে, দেখেন প্রথম তিনটা, এই যে এই তিনটা ফার্স্টে দেখছে যে ট্রু নাকি, এই তিনটা ট্রুই রাখছে, ঠিক আছে? এরপরে করছে কি জাস্ট এটা ট্রু রাখছে, এটা ফলস রাখছে, তাহলে কি হবে? নর্মাল স্কলারশিপ পাবে, নর্মাল কোর্স কি স্কলারশিপ পাবে, সরি স্কলারশিপ পাবে না, নর্মাল কোর্স পাবে, ঠিক আছে? এই যে এই চারটা ট্রু রাখছে, কিন্তু এটা ফলস রাখছে, কোনটা 150 টা ফলস রাখছে, তাহলে আর হচ্ছে অ্যাগ্রিগেট মার্কস মানে স্কলারশিপের ওটা আসেই নাই, মানে হচ্ছে 240 ওখানে আসেই নাই, ঠিক আছে? ফার্স্টে এই তিনটা কন্ডিশন ম্যাচ করতেছে নাকি, এন্ড এইটা কন্ডিশন ম্যাচ করতেছে নাকি এটা দেখছে, তারপরে কি করছে? এইটা ফলস করে দিছে, এইটা ট্রু করছে, তখনও কি আসবে? সেম নরমাল কোর্স আসবে, কারণ আইদার এটা হওয়া লাগবে না হলে এটা হওয়া লাগবে। এতটুকু কি বুঝছেন সবাই? স্যার বুঝছি। এতটুকু কি কারো প্রবলেম থাকলে বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এতটুকু বুঝলে আমি বাকিটাতে আসি। স্যার এখন এতটুকু বুঝছি। আচ্ছা, এতটুকু বুঝলে আমি পরেরটা বুঝাই। পরেরটা হচ্ছে এরপরে করছে কি, এখন আপনাদের হচ্ছে
মার্কসও 240 বেশি নিতেছি যে স্কলারশিপের জন্য, ঠিক আছে? এই দুটো গেল, এই দুটো তো আমরা দেখলামই, ঠিক আছে? হ্যাঁ, এখন হচ্ছে কি করছি, সিমিলারলি আগের দুইটাতে যেমন হচ্ছে 4টা ট্রু করছি, তারপর এটা ফলস করে খালি একটা ডিফারেন্স করছি কি, এটাও ট্রু করে দিতেছি। এটা ট্রু করে দিলে কি হবে, কি হওয়ার কথা, স্কলারশিপ পাওয়ার কথা না? মানে এখানে বলে দিছি ইন অ্যাগ্রিগেট মার্কস অফ অ্যান এলিজিবল কোর্স ইজ মোর দেন 240 হি উইল বি এলিজিবল ফর স্কলারশিপ কোর্স। তাহলে এই যে দেখেন এটা ট্রু করছি, আর বাকি সব কন্ডিশন যেহেতু ম্যাচ করতেছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে স্কলারশিপের জন্য আর কি এলিজিবল ফর স্কলারশিপ। সিমিলারলি আইদার এটা আর অর এটা হওয়ার কথা ছিল না, এই যে এখানে যেমন এটা ফলস, এটা ফলস দিছিল, সিমিলারলি এখানে এটা ফলস, এটাও ফলস দেওয়া লাগবে। বুঝছেন? খালি ডিফারেন্সটা কি, এখানে ট্রু দিছে আর এখানে দুইটাতে ফলস দিছে। এই যে এখানে দুইটা ট্রু দিছে, এটা তো দুইটাতে ফলস দিছে। আর যেহেতু এই দুইটা ট্রু মানে 240 এর বেশি পাইতেছে, এটার জন্য হচ্ছে ওদের স্কলারশিপ পাইতেছে। এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে আমাদের কন্ডিশন গুলো আলাদা করছে। এখন কি করছে যে এখন ধরেন মার্কস জাভাতে 70 পায় নাই, তাহলে কি ও কোনো কোর্স পাবে? পাবে না। কারণ এখানে বলে দিয়েছে যে এইসব সবগুলো কন্ডিশন ম্যাচ করতে হবে, এন্ড সবগুলোর মধ্যে এখানে জাস্ট একটা কন্ডিশন দিছে যে আইদার এটা নাইলে এটা হইলেও হবে। কিন্তু এটা, এটা আর এটা, এই তিনটা কন্ডিশন কিন্তু ম্যাচ করাই লাগবে আপনার এলিজিবল হওয়ার জন্য। সো যদি একটা ফলস চলে আসে, ধরেন জাভাতে ফলস চলে আসছে, তাহলে কি ও আর কোর্স নিতে পারবে? নট এলিজিবল চলে আসবে। সিমিলারলি এখন বাকিগুলোতে আই দিয়ে দিছে কেন? বাকিগুলো ম্যাটারই করে না, একটাতে ফেল চলে আসছে মানে একটাতে ফলস চলে আসছে, তার মানে আর বাকিগুলো ম্যাটারই করে না। সিমিলারলি হচ্ছে আপনার সি প্লাস প্লাসে 60 আসে নাই, বাকিগুলোতে আপনি যতই 100 তে 100ই আসুক, ম্যাটার করবে? করবে না। এই জন্য হচ্ছে বাকিগুলোতে আই দিয়ে দিতেছে। শুধুমাত্র সি প্লাস প্লাসে 60 আসছে নাকি এখানে ফলস আসছে, এই জন্য নট এলিজিবল হয়ে গেছে। সিমিলারলি তারপরে ক্ষেত্রে ওটা একদমই সিমিলার, সেম জিনিসই, যে এটাতে ফলস চলে আসছে তার মানে বাকিগুলো ম্যাটার করতেছে না। এরপরে কন্ডিশনটা আসি, এই যে চারটা কন্ডিশন, সরি, এরপরে হচ্ছে আমাদের এটাতে আসি। এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে 3 সাবজেক্ট হচ্ছে এত হইতে হবে অর এটা হইতে হবে। হ্যাঁ, এখন দুইটার মধ্যে একটা হইলেও কিন্তু হইতো, কিন্তু আপনি যদি দুইটাই ফলস হয়ে যায় তাহলেও তো কোনো ম্যাচ করতেছে না কন্ডিশন। তাহলে কি আপনাদের বাকিগুলো আই মানে বাকিগুলো ম্যাটার করতেছে না, এটা অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাইতেছে এর জন্য। ঠিক আছে? এতটুকু বুঝছেন তো? এই পার্টটুকু কি বুঝছেন? বললেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এরপরের পার্টে আসি। এরপরের পার্টে হচ্ছে আপনাদের সবগুলা ট্রু হইছে, সবগুলা ট্রু কিন্তু আমরা দেখি নাই কোথাও, ঠিক আছে? সবগুলা ট্রু হইছে, আর লাস্টেরটা ফলস, মানে 240 এর বেশি পায় নাই, তার জন্য কি হবে, ও নর্মাল কোর্স পাবে কিন্তু স্কলারশিপ পাবে না। কারণ কন্ডিশন দেখলেই বুঝতেছেন যে 240 এর বেশি হইলে শুধুমাত্র তখনই স্কলারশিপ পাবে। সো এটা ফলস রাখছি। আর সবগুলা ট্রু রাখলে তখন কি হবে, এগুলো তো কন্ডিশন তো ম্যাচ করতেছেই, এর জন্য তো হবেই, প্লাস ও হচ্ছে 240 এর বেশিও পাই গেছে, তাহলে ও কি হবে, স্কলারশিপের জন্য ইয়ে হয়ে যাবে, এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইনলি আপনার কোর্সে, ঠিক আছে? স্যার মানে কতগুলো রুলস হবে স্যার, কতগুলো কন্ডিশনের উপর কতগুলো রুলস হবে, এটা কি স্যার ধরাবাঁধা কোনো নিয়ম আছে নাকি না, আমি এটা হচ্ছে যতগুলো নিজে কন্ডিশনের বানাই উপর, নিতে পারবো? এটা পুরোপুরি আপনার কোয়েশ্চেনের উপরে, কোয়েশ্চেনে কি বলতেছে ওটার উপরে পুরোপুরি, বুঝছেন? এটাতে কোনো একদম রুলস নাই যে এমনই হবে, এমনই একটা ইয়ে আসবে, ঠিক আছে? ওকে স্যার। এই তো এটাই হচ্ছে মেইনলি এটা। আর হচ্ছে এখানেও এই যে টেস্ট কেসগুলো লিখছে, এখানে টেস্ট কেসও পুরোপুরি আপনাদের উপরে, জাস্ট আপনার কি যে কন্ডিশন গুলো আছে ওগুলা খালি দেখাইতেছেন, এন্ড হচ্ছে অ্যাগ্রিগেট মার্কস কত আসছে, এগুলা দেখলে তো আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কিসের জন্য এলিজিবল, কিসের জন্য এলিজিবল না। আর এখানে যেহেতু 10টা রুলস আছে, 10টা টেস্ট কেস লিখবেন, ঠিক আছে? এটাই হলো আপনাদের আর কি ডিসিশন ট্রি। স্যার ইসিপি টেকনিকটা দেখাই দিলে একটু ভালো হতো। আচ্ছা, ইসিপি, ওকে, ইসিপি ওকে। স্যার এই ম্যাথগুলো প্র্যাকটিস করলেই তো হবে আমাদের ডিসিশন টেবিলের জন্য। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করে পারবেন। কি জানি, স্যার প্র্যাকটিস করার জন্য যদি দিতেন কিছু ভালো হতো। স্যার
মোটামুটি এখানে আমি যেগুলো ক্লাসে সবগুলোর জন্য প্র্যাকটিস তো আছে, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের জন্য আলাদা প্র্যাকটিস দিছি, তারপর হচ্ছে ইয়ের জন্য কি বলে স্টেট ট্রানজিশনের জন্য প্র্যাকটিস তো আজকে দেখাইলাম, আর ডিসিশন ট্রি এর জন্য যে এই যে বইটা প্র্যাকটিস, এইগুলাই হচ্ছে মেইনলি আপনার প্র্যাকটিসের মধ্যে আছে। এর চেয়ে বেশি মানে এর চেয়ে বেশি কিছু করা লাগবেও না, ঠিক আছে? এগুলো করেন ঠিক মতো মোটামুটি পারবেন। ওকে স্যার। স্যার ম্যাথ কি তাহলে যে ভিভিএ, ইসিপি, ডিসিশন টেবিল আর ট্রানজিশন সেট এই 4টা থেকে 15 মার্ক? হ্যাঁ, এই 4টার মধ্যে থেকে 3টা আসবে, মানে যে কোনো একটা আসবে না। সো এই 3টা আর কি কোয়েশ্চেন আসবে 4টার মধ্যে থেকে। সো এইগুলোর মধ্যে হচ্ছে 15 মার্ক। হ্যাঁ, ওকে স্যার। ওকে। এরপরে হচ্ছে আমাদের কি ছিল, ইসিপি দেখতেছিলাম, কই জানি স্লাইড কই। আচ্ছা, ইসিপির মেইন জিনিসটা হচ্ছে আপনার দেখতে হবে, এতটুকু পড়লেই হবে। আমি যতটুকু বলি, আপনার হচ্ছে এই যে কোয়েশ্চেনটা এমন হবে, কোয়েশ্চেনটার মধ্যে আপনাদের যে কি কি পার্ট আছে, ঠিক আছে, বেসড অন কি কি, এটা আপনার প্রথমে বুঝতে হবে যে কি কির উপরে বেস করে আপনার করতেছে, ঠিক আছে? যেমন হচ্ছে ভ্যালুর উপরে বেস করতেছে, ঠিক আছে, এটা একটা পার্ট আপনার, ঠিক আছে? ভ্যালুর উপরে যখন বেস করবে, আপনার কোয়েশ্চেনে বলতেছে আ পিস অফ কোড কম্পিউটস দ্য প্রাইস অফ আ প্রোডাক্ট, হ্যাঁ, বেসড অন ইটস ভ্যালু। আচ্ছা, প্রাইস অফ আ প্রোডাক্ট কম্পিউট করে, প্রথমে ওর ভ্যালুর উপরে বেস করে, তারপর ডিসকাউন্ট আছে, তারপর শিপিং কস্ট আছে, সব মিলায় আপনার হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা হবে, তাই না? সো ভ্যালুটা আপনি যদি দেখেন, এখানে আর কিন্তু কোনো কন্ডিশন বলে দেয়নি, ভ্যালুর জন্য কোনো কন্ডিশনে বলে দেন, জাস্ট বলছে যে ভ্যালু একটা। এখন একটা প্রোডাক্টের প্রাইস কখনো মাইনাসে যাবে না, ঠিক আছে না? তো এটা হচ্ছে আপনার জাস্ট একটা মানে নিজের ইয়ে থেকে, আইডিয়া থেকে লিখতেছেন যে একটা কোনো কিছুর ভ্যালু জিরো হইতে পারে, মানে কোনো কিছু প্রাইস ফ্রি যদি হয় ওটার ভ্যালু কি জিরো, ঠিক আছে? সো ওইটা কি হইতেছে, আপনি জিরোর বেশি হইতে হবে, মানে জিরো হইতে হবে, নাহলে জিরো বেশি হইতে হবে ভ্যালু, ঠিক আছে? সো আপনি একটা ক্লাস বানাইতেছেন যে জিরো থেকে জিরোর বেশি যত নাম্বার আছে ওগুলো ভ্যালিডের মধ্যে পড়তেছে, এটা আপনার একটা ইকুইভ্যালেন্স ক্লাস। এখন জিরো থেকে কম আরেকটা ক্লাস, তাহলে যদি জিরো থেকে হয়ে যায় ওটা হচ্ছে ইনভ্যালিড ক্লাস, কিন্তু ওটাও কিন্তু একটা ক্লাস, যে এটার একটা আলাদা একটা ক্লাস যেটা হচ্ছে জিরো থেকে কম যেগুলা, ঠিক আছে? আর কোন একটা কিছুর প্রাইস, হ্যাঁ, কোন কিছু প্রাইস আপনার হচ্ছে কখনো কি স্ট্রিং হইতে পারবে? পারবে না, অলওয়েজ একটা নাম্বার হইতে হবে, তাই না? সো নন নিউমেরিক্যাল ভ্যালুও কিন্তু ইনভ্যালিড, এটাও একটা আলাদা ক্লাসে চলে যাইতেছে। সো এখানে আমি 3টা ক্লাস পাইলাম কিসের উপরে, জাস্ট আমরা এখানে একটা ইনফরমেশনই পাইছিলাম যে এটা কোনো কিছুর একটা প্রাইস। এখান থেকে আমি এই জিনিসটাকে 3টা ক্লাসে ভাগ করে দিছি। সো একটা কোনো কিছু আপনার হচ্ছে কোন একটা টপিক যেটা যেটার উপরে বেস করে আপনাকে লিখতে হবে, ওটার আপনি লিখতেছেন যে আপনি হচ্ছে ভ্যালু থেকে আপনার একটা ক্লাস বানাইলেন যেটা হচ্ছে জিরো থেকে বেশি, জিরো বা জিরো থেকে বেশি, তারপরে জিরো থেকে কম একটা ক্লাস, আর একটা হচ্ছে এটা একটা স্ট্রিং বা অন্য কিছু হইতে পারবে না, একটা নাম্বার বাদে অন্য কিছু হইতে পারবে না একটা ক্লাস, ঠিক আছে? এগুলো বানাইলেন, ঠিক আছে? আর ভ্যালিড ইনভ্যালিড তো বুঝতেছেনই যে এটা তো আপনার ভ্যালিড আর ইনভ্যালিড কিন্তু ডিপেন্ড, এই আপনার ক্লাসের উপরে ডিপেন্ড করে। আপনি ক্লাস যেগুলো বানাবেন ওটার পরে দেখবেন যে ওটা কি ভ্যালিড কি ইনভ্যালিড না, ঠিক আছে? আপনি কিন্তু ভ্যালিড কি ইনভ্যালিড হইতেছে এটা আগে দেখবেন না, অবশ্যই আপনি আগে ক্লাস বানাবেন, তারপরে কি ভ্যালিড কি ইনভ্যালিড ওটা আপনি পরে দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার কোয়েশ্চেনের উপরে কিন্তু ডিপেন্ড করে না, ভ্যালিড ইনভ্যালিড কিন্তু কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে আমরা ডিসকাউন্টে আসি। ডিসকাউন্ট কি হইতে পারে, একটা পার্সেন্টেজ হইতে পারে, ঠিক আছে? এটা আমরা জানি। তো ডিসকাউন্ট পার্সেন্টেজটা কি নেগেটিভ হইতে পারবে? অবশ্যই পারবে না। সো ডিসকাউন্ট প্রাইসটা কি হবে, 0 থেকে 100 এর মধ্যে হইতে হবে অলওয়েজ। তো এখানে দেখেন ওদের প্রথম ক্লাসটাই এটা, যে 0 থেকে 100 এর মধ্যে যেটা ইচ্ছা সেটা হইতে পারবে, হ্যাঁ? এরপরে হচ্ছে কি 0 থেকে কম হইতে পারবে না, পার্সেন্টেজ অবভিয়াসলি 0 থেকে কম হইতে পারবে না, এন্ড 100 থেকে বেশিও হইতে পারবে না, তাই না? এটাও আরেকটা ক্লাস হয়ে যেত, 2টা ক্লাস হয়ে গেল না? তাহলে এখানে 3টা টোটাল ক্লাস হয়ে গেল না ডিসকাউন্টের জন্য? একটা হচ্ছে 0 থেকে 100 এর মাইনাসে হইতে হবে, সরি 0 থেকে 100 এর মাঝামাঝি হইতে হবে, কিন্তু 0 থেকে কম হইতে পারবে না, 100 থেকে বেশি হইতে পারবে না। পার্সেন্টেজ কি কখনো 0 আর 100 থেকে বেশি হইতে পারে? 0 থেকে কম বা 100 থেকে বেশি হইতে পারে? পারে না।
আরেকটা ক্লাস কি পার্সেন্টেজ, অবভিয়াসলি কোনো স্ট্রিং বা অন্য স্পেশাল ক্যারেক্টার বা এগুলো কিছু হইতে পারবে না, কিন্তু ডেসিমাল হইতে পারে। এখন ডিপেন্ড করে আপনার কোয়েশ্চেনের উপরে, আপনি কি ডেসিমাল পার্সেন্টেজ নিতেছেন কি নিতেছেন না, ঠিক আছে? ওটাতে আমরা আসতেছি, ঠিক আছে? সো আমরা কোনো স্ট্রিং হতে পারবে না, ওই যে সিমিলারলি এখানে যে একটা ক্লাস বানাইছিলাম এখানে ওই ক্লাসটাই বানাইছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা জিনিস বলে দিই তার আগে। আচ্ছা, এই যে আমি মাত্র বললাম যে এটা ডেসিমাল বা হইতে পারে নাকি না, হ্যাঁ নিউমেরিক কিন্তু ডেসিমালও কিন্তু নাম্বারের মধ্যেই পড়ে, হ্যাঁ। তো আপনার কোয়েশ্চেনে এখন আপনার একটা অ্যাজাম্পশন লিখতে হবে, যে অ্যাজাম্পশন লিখে পাশে লিখছে, ঠিক আছে? এই যে ভ্যালু কোনো কিছুর প্রাইস, আপনি যদি অ্যামাজনে যায় দেখেন, আপনার অ্যামাজনে প্রাইস থাকবে $41.99 বা 112.99 এরকম একটা প্রাইস থাকলো, ঠিক আছে? সো এগুলো কিন্তু ডেসিমালের নাম্বার। সো কোনো কিছুর প্রাইস কিন্তু ডেসিমালে হইতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি চাইতেছেন যে এটা ডেসিমালে হবে না, তাহলে আপনার এখানে আরেকটা ক্লাস লিখতে পারতেন যে নন ফ্লোট নাম্বার হইতে হবে, ঠিক আছে? নন ফ্লোট নাম্বার হওয়া মানে সরি ফ্লোট ভ্যালু হওয়া যাবে না, ঠিক আছে? সো এর জন্য লিখতেন যে নন ফ্লোট ভ্যালু, ওটার জন্য কি হইতো, ইনভ্যালিড হইতো। এই ব্যাপারটা কি বুঝছেন? যে আপনার হচ্ছে যদি আপনি চাইতেন আপনার কোয়েশ্চেনে আপনি যদি অ্যাজাম্পশনে লিখতেন যে আপনার প্রাইসটা ডেসিমেলে আসা যাবে না, তখন আপনার আরেকটা ক্লাস লেখা লাগতো, যেটা হইতেছে আপনার হচ্ছে কি বলে নন ফ্লোট ভ্যালু হইলে এটা ইনভ্যালিড হইতেছে, ঠিক আছে? বুঝছেন তো? এখানে এই যে অ্যাজাম্পশনে লিখে দিছে যে the value of the goods is given as a positive number, মানে প্রাইস অলওয়েজ পজিটিভ হইতে হবে, with 2 decimal places, মানে প্রাইসটা 2 decimal places পর্যন্ত আপনি হচ্ছে নিতেছেন। এখানে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে লিখে নাই, লিখছে যে ডেসিমাল প্লেসেস নিবে না, উইদাউট ডেসিমাল প্লেসেস। দেখেন ভ্যালু উইদাউট ডেসিমাল প্লেসেস বলে দিয়েছে, কিন্তু ওরা এখানে কি লেখে নাই, একটা এক্সট্রা ইয়েটা লেখে নাই, টেবিলটার মধ্যে যে আরেকটা এক্সট্রা ক্লাস লেখা লাগতো, যেটা হচ্ছে কি আপনার ডেসিমাল প্লেসেস যদি হয় তাহলে হইতেছে কি ইনভ্যালিড হবে, এটা আরেকটা লেখা লাগতো, ওরা লিখে নাই এখানে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে শিপিং কস্ট, এটার জন্য আবার কন্ডিশন দিয়ে দিছে ওরা। শিপিং কস্টের জন্য কি কন্ডিশন দিয়ে দিছে দেখেন, শিপিং কস্টের জন্য কন্ডিশন দিয়ে দিছে হচ্ছে 6 হইতে পারবে, 9 হইতে পারবে, 12 হইতে পারবে, এছাড়া আর কিছু হইতে পারবে না। 6, 9 আর 12 এছাড়া আর কিছু হইতে পারবে না, ঠিক আছে? সো আপনারা কি করতেছেন, 6 আর 9 আর 12 এর জন্য আপনারা করতেছেন এই যে দেখেন, আপনার হচ্ছে একটা ক্লাস হচ্ছে 6x equals to 6, আর একটা ক্লাস হচ্ছে x equals to 9, একটা ক্লাস হচ্ছে x equals to 12, যে কোনো একটা, এগুলো তিনটাই একটা ক্লাস হইতেছে এন্ড এগুলো ভ্যালিড সবগুলো, ঠিক আছে? এন্ড 6, 9 আর 12 বাদে যত নাম্বার আছে x not equals to 6, 9 and 12 এগুলোর বাদে যত নাম্বার আছে এগুলো সব ইনভ্যালিড, কিন্তু এটাও কিন্তু একটা ক্লাসের মধ্যে পড়তেছে, মানে 6 আর 9, 6, 9 আর 12 হচ্ছে না, সো ওগুলাও কিন্তু একটা ক্লাসের মধ্যে পড়তেছে, যে এগুলো 6 আর 9 আর 12 এর মাঝে নাই। আর শিপিং কস্ট তো অবভিয়াসলি স্ট্রিং হইতে পারবে না, ডেসিমাল প্লেসেস তো এখানে বাদই চলে গেছে, কারণ 6, 9 আর 12 এর বাদে ডেসিমাল প্লেস গুলো ওগুলো বাদ চলে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এটা হইছে আপনার মোটামুটি, এটা যদি পুরো বুঝেন তাহলে মোটামুটি এই মানে সিলেবাস মানে মিডের জন্য আর কি এতটুকু পড়লেই হবে, বুঝছেন? যে আপনাদের যে কোয়েশ্চেনটা, হ্যাঁ বলেন। এটা মানে প্রশ্নের মধ্যে কি বলা থাকবে স্ট্রং উইক নাকি মানে রোবাস্ট, এরকম কিছু উল্লেখ থাকবে কি প্রশ্নের মধ্যে? না, আচ্ছা আপনাকে একটা জিনিস বলে দিই, ওইগুলা কিন্তু থিওরির মধ্যে পড়ে, স্ট্রং উইক রোবাস্ট, উইক রোবাস্ট, এগুলা কিন্তু থিওরির মধ্যে পড়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে না, আপনার ম্যাথের মধ্যে পড়ে না, বাই দ্য ওয়ে, বুঝছেন? ওটা হচ্ছে ইসিপির থিওরি। স্যার ওগুলো তো দেখলাম স্যার ইসিপি টেকনিক এন্ড ওখানে কিছু স্যার করাও আছে নিচে। হ্যাঁ, বাট ওগুলা আপনার হচ্ছে কোনো কোয়েশ্চেনের জন্য আর কি না, ওরা বেসিক্যালি আপনার হচ্ছে একটা থিওরিটিক্যাল দিচ্ছে যে এটা স্ট্রং উইক ইয়েটাগুলো কেমন ভাবে হয়, কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল পার্টটা কিন্তু এগুলাই, বুঝছেন? ওগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। স্যার ম্যাথ কি তাহলে এতটুকু পর্যন্তই, জাস্ট স্পেসিফিকেশন ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটাই, আর নিচে যে কেসেস ফর ভ্যালিড ইকুইভ্যালেন্স এটা কি ম্যাথ না? এগুলোর দরকার নেই, মানে এগুলো ম্যাথ পড়তেছে, কিন্তু এগুলো আপাতত ওটা সিলেবাস থেকে বাদ দিলাম আমি, বুঝছিলাম? এটা আপনাদের জন্য আর কি বাদ দিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার বলেন। নিচের এই পোর্শনটা লাগবে, এই যে স্টার্ট দিয়ে যে করলো স্যার। না, এটা লাগবে না, এটা দরকার নেই, আপাতত এতটুকু বললেই হবে, ঠিক আছে? এরকম আর কি জিনিসটা
পড়লে হবে, ওই স্টারের পার্টটা না করলেও হবে। তাহলে হচ্ছে যে ফোর টেকনিকের স্লাইডটা একটু স্যার আমাদের মানে ঠিক করে দিন স্যার, এটা তো অনেক ক্লিয়ার হচ্ছে কোনটা কোনটা কোনটা? ফোর টেকনিক অফ ইসিপি যেটা থিওরি আপনি বললেন আর কি, ও আচ্ছা ওটা আচ্ছা, হ্যাঁ একটু বোঝা যাচ্ছে না, অনেক কিছু মিসিং ইনফো আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ওকে, এই তো মোটামুটি আপনাদের টপিকস। আর কারো কোশ্চেন থাকলে বলেন। স্যার ওই যে ফান্ডামেন্টালস অফ টেস্ট প্রসেস পার্ট 2 ওইটা স্লাইডটা মেবি স্যার পড়ার নাই, ওইটাতে কি কি ইম্পর্টেন্ট একটু বলে দিলে ভালো হয়। ওটা পড়ানো হয়েছিল, ফান্ডামেন্টালস অফ টেস্টিং পার্ট 2। হ্যাঁ, ওখানের মধ্যে আইএসটিবিকিউ ওটা আছে, তো ওয়াটারফল মডেল আছে, দেন হচ্ছে ওয়াটার কি জানি ভি মডেল আছে, ওয়েট কি জানি ছিল জি স্যার পড়াইছেন। যেটা পড়ানো হয়েছিল। তো ওইটা তো স্লাইডে দিলেন আজকে। না, এটা স্লাইডটা আমি দিতে ভুলে গেছিলাম, কিন্তু ক্লাসে পড়ানো হয়েছিল আর কি। এটা স্লাইডটা দিতে মানে দুইটা স্লাইডের নাম সেম সেম, তো দ্য ফান্ডামেন্টালস অফ টেস্টিং পার্ট 1 পার্ট 2 দুইটা ছিল, তো আমি হচ্ছে একটা দিছিলাম, আমি ভুলে গেছি যে আরেকটা দেইনি। সো এটা হইতেছে মেইনলি আপনার এখানের মধ্যে, তো এটার মধ্যে মোটামুটি সবই ইম্পর্টেন্ট বলতে গেলে। এগুলো সবই ইম্পর্টেন্ট, অ্যাজ ইন মুখস্থ করা লাগবে না সব, অ্যাজ ইন হচ্ছে আমার যেমন হচ্ছে এখানে ধরেন হচ্ছে ওয়াটারফল মডেল নিয়ে বলছে, ঠিক আছে? তো ওয়াটারফল মডেলে কেন ভালো এটা হচ্ছে আপনার পড়তে হবে। এটা জাস্ট এগুলোর একটা সামারি পড়ে যাবেন যে এটা থেকে কেন ভি মডেলে কেন ভালো, প্র্যাকটিসের মধ্যে টেস্টিং এর জন্য কেন ভালো, এটাও পড়ে যাবেন। তারপরে হচ্ছে আইএসটিবি কিউ তে হচ্ছে 5টা পার্ট আছে। এই যে 5টা পার্ট আছে, যে কি কি জানি ছিল, টেস্ট প্ল্যানিং কন্ট্রোল, এই যে টেস্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোল, তারপরে হইতেছে টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এগুলোর মধ্যে কি কি আছে এগুলোর একটা নর্মাল ধারণা নিয়ে যাবেন যে এটার মধ্যে ফার্স্ট এই 5টা পার্ট আছে, এগুলো তো মুখস্থ থাকতে হবে যে 5টা পার্ট কি কি। হ্যাঁ, এই 5টা পার্টের মধ্যে কি কি আছে এইগুলা জাস্ট আপনার ওইটা একদম এক্স্যাক্টলি মুখস্থ থাকা লাগবে না, বাট এগুলোর মধ্যে কি বুঝাইতেছে কি আছে এগুলা জাস্ট মনে রাখলেই আপনার ওটা লিখতে পারলেই আর কি হবে, বুঝছেন? বাকি তো মোটামুটি আর কিছু তো নাই ওখানে আর। এই 5টা পার্ট, হ্যাঁ এখানে এগুলাই আছে। ওয়াটারফল ভি মডেল আছে, এগুলার কেন ভালো কি বলছে এখানে, ছোট ছোট জায়গায় বলছে যে কেন ভালো কি আছে। ভি মডেলের জন্য সেম। আইএসটিকিউবি এটার মধ্যে হচ্ছে 5টা পার্ট কি কি আছে, এই 5টা পার্টে হচ্ছে কোনটা কেন কি বুঝাইতেছে ওগুলা জাস্ট জানলেই হবে, ঠিক আছে? এতটুকু, আর তো কিছু নাই। ওকে স্যার। এই তো এগুলাই মোটামুটি আপনাদের ইয়ে। ফান্ডামেন্টাল অফ টেস্টিং এর যে প্রথম স্লাইডটা ওটা একটু বইলা যেতেন। কোনটা কোনটা? ফান্ডামেন্টাল টেস্টিং, অফ টেস্টিং, ওটার মধ্যে 7টা হ্যাঁ টেস্টিং প্রিন্সিপাল আছে, ওগুলো সবই পড়তে হবে, ওখানে কত কোনো আর কি সাজেশন দেওয়ার মতো কিছু নাই। ওখানে 7টা টেস্টিং প্রিন্সিপাল আছে। ও না, এটা টেস্টিং প্রিন্সিপাল না, ওয়েট দাঁড়ান, ফান্ডামেন্টালস অফ টেস্টিং। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে আপনাদের যেই মোটিভেশন মানে এখানে যেই টপিক গুলো আছে, যে এরর আর ডিফেক্ট, যেমন ধরেন এটা ধরলাম, ঠিক আছে? এটার মানে কি কি বুঝাইতেছে, এগুলার টপিকের মাঝে যে কি আছে এগুলা কি বলতেছে, মানে এগুলার রিজনটা কি, মানে এগুলাতে বুঝাইটা কি, এগুলো জাস্ট বুঝলেই হবে। টেস্টিং টার্মিনোলজির মধ্যে কি কি আছে এগুলা কি আছে এগুলো বুঝলেই হবে। সেম হচ্ছে যেগুলো টপিক গুলো আছে, টপিক গুলো জানবেন এন্ড এগুলার মধ্যে কি বুঝাইতেছে এতটুকু জানলেই হবে। একদম এক্স্যাক্টলি এগুলা সব মানে নাম মুখস্থ করে রাখা লাগবে না, কিন্তু সফটওয়্যার কোয়ালিটি মানে কি বুঝাইতেছে এটা আপনার বুঝতে হবে, যে এটার মানে এটা কি করতেছে, এটা হচ্ছে আপনার হচ্ছে রিলায়েবল বানাইতেছে, ইউজেবল বানাইতেছে, এফিশিয়েন্ট বানাইতেছে, এগুলো জাস্ট আপনাদের বুঝাইতে হবে, বুঝছেন? এগুলোই তো আছে, আর কিছু নাই তেমন স্যার কিছু। এখানে কি টপিক আছে নেমিং টেস্ট, এটা কি লাগবে নিচে? কোনটা? 2.1.3 এটার উপরের পোরশন, 2.1.3 এর এই যে এটার উপরে। না জি স্যার এটা না, এটা আপনার মুখস্থ করা দরকার নেই। না, এরকম মুখস্থ করা লাগবে না, আপনার জাস্ট এগুলা যে জিনিসগুলো আছে এগুলা কি বুঝাচ্ছে এগুলা জাস্ট এক্সপ্লেইন করতে পারলেই হবে, বুঝছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে আমি স্লাইডটা দিতেছি আর ওটা একটু ফিক্স করে আমি দিতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে ক্লাস এতটুকুই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।